আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের ভয়ভীতির শেষ নেই। যদিও বেসিক ক্লাসগুলো তোমরা পারো, সৃজনশীল দিলেই কিন্তু কুপকাত, অর্থাৎ সৃজনশীল কিন্তু সমাধান করতে পারো না। তোমাদের সৃজনশীলের ভীতি দূর করার জন্য এই ক্লাসে আমরা 2025 সালে আসা 16টি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করছি। সকল বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এই একটা ক্লাসেই তোমরা পেতে যাচ্ছ। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যদি যোগাযোগ করো, আমার বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটা বিষয়ের উপরে কোর্স রয়েছে মাত্র 500 টাকা। সেখানে জয়েন হয়ে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো গোছানো এবং আরো ইফেক্টিভ করতে পারবে। তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো আমরা এই গুরুত্বপূর্ণ সমাধান পর্বটি শুরু করি। সৌরভের জন্মদিন 1990, তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের বিধান অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের বৈধ বয়স 18 থেকে 32 পর্যন্ত। এখানে 4টা প্রশ্ন। ক দাগ, এরে কি? খ দাগ, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। গ দাগ, সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা অ্যালগরিদম তৈরি করো, অর্থাৎ অধিবর্ষ বা লিপিয়ার কিনা তার জন্য আমাদের অ্যালগরিদম তৈরি করতে হবে। সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তার নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। তাহলে আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। দেখো আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন। অ্যারে কি? অ্যারে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা হয়। অ্যারে হলো একটি ডেটা স্ট্রাকচার যেখানে একই ধরনের একাধিক ডেটা রাখা হয়। চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয়। একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না। চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। এই 3টা বৈশিষ্ট্য লিখে দিলেই কিন্তু পরীক্ষায় তুমি যে 2 নম্বর রয়েছে পুরোটাই পাবে। এগুলো মুখস্থ অংশ তোমরা কিন্তু মুখস্থ করবে সময় নিয়ে। আমরা গ দাগের প্রশ্নে যাচ্ছি। সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তার নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। অ্যালগরিদমে আমাদের কি করতে হয়? শুরু, ধাপ 1 শুরু। ধাপ 2 ইনপুট হিসেবে দেখো এখানে বলা আছে সৌরভের জন্মসাল 1990, সেজন্য সৌরভ এখানে দেখো 1990 সৌরভের যে জন্মসাল সেটি আমরা ইনপুট নিব। ইনপুট হিসেবে 1990 এর মান গ্রহণ করি। ধাপ 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো লিপিয়ার বা অধিবর্ষ কিনা সেটা জানার জন্য তোমাকে 3টা কন্ডিশন চালাতে হবে। কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশন চালিয়ে আমরা বুঝবো সেটা লিপিয়ার নাকি লিপিয়ার না। আমাদের শুধু দিক নির্দেশনা দিতে হবে, কম্পিউটার তার মতো করে কাজ করবে। তাহলে আমাদের 3টা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন নাম্বার 1, 1990 মডিউল 400 সমান 0 কিনা, 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 1990 মডিউল 100, এটা দেখো এটা কিন্তু অসমান, মানে সমান নয়, যে 0 সমান এটা যাতে না হয়। এই যে বিষয়সূচক আর সমান এটা দ্বারা যদি 2 জন একসাথে থাকে তাহলে এখানে এদেরকে বলবে অসমান, এখানে বলবে অসমান। আর এটা কিন্তু দেখো এটা কিন্তু অথবা বোঝায় বা অর বোঝায়। তারপরে দেখো 1990 এখানে কি মডিউল 4 সমান 0, অর্থাৎ এই কন্ডিশনগুলো এখানে আসলে কি বলতে চাচ্ছে তোমার মুখস্থ করে চালিয়ে দিলেও কিন্তু হবে, ভেতরের কথা তুমি না বুঝলেও চলবে। অর্থাৎ অধিবর্ষ কিনা বা লিপিয়ার কিনা এমন প্রশ্ন আসলে তুমি এই সত্যগুলোই তোমাকে লিখতে হবে। হয় তাহলে 4 নম্বর ধাপে যায়, অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি ইয়েস হয় তাহলে 4 নম্বর ধাপে যায়, অন্যথায় 5 নম্বর ধাপে যায়। অর্থাৎ 4 নম্বর ধাপে গিয়ে আমরা বলবো যে অবশ্যই এটি লিপিয়ার। দেখো লিপিয়ার ছাপাই এবং 6 নম্বর ধাপে যায়। দেখো ধাপ 5 নট লিপিয়ার, যদি হয় তাহলে 4-এ যায়, যদি না হয় তাহলে 5-এ যায়। এবং ধাপ 6 প্রোগ্রাম শেষ করি। এটাই ছিল আমাদের অধিবর্ষ নির্ণয়ের জন্য অ্যালগরিদম। শুরু, ইনপুট হিসেবে 1990 যেহেতু বলা আছে সেজন্য 1990 মান গ্রহণ করি। এখানে 3টা কন্ডিশন। 1990 মডিউল 400, দেখো 1990 মডিউল 100,
অসমান নয় 0, মানে 0 সমান হবে না। 1990 মডিউল 4 সমান সমান 0, অর্থাৎ এই তিনটা কন্ডিশন তুমি লিখবে। যদি তিনটা কন্ডিশন ইয়েস হয় 4 নম্বর ধাপে লিপ ইয়ার ছাপাই, যদি নো হয় তাহলে 5 নম্বর ধাপে নট লিপ ইয়ার ছাপাই, তারপরে প্রোগ্রাম শেষ। ঘ নম্বর প্রশ্ন, সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামে আমাদের শুরু করতে হয় হ্যাশ ইনক্লুড studio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, অর্থাৎ এতটুকু অংশ দিয়ে আমরা প্রোগ্রামটি শুরু করি। এখন আমাদের ইনপুট রেডি করতে হবে। তো এখানে ইনপুট দেখো বলা আছে এস, অর্থাৎ দেখো এখানে কিন্তু 18 থেকে 32 পর্যন্ত এখানে বলা আছে চাকরির বয়স সীমা, এবং তার বয়স বলা আছে 34 বছর। তাহলে এখানে আমরা বলতে পারি ইন্টিজার পূর্ণ সংখ্যা এস সমান সমান 34, অর্থাৎ তার যে বয়স সেটা কত হবে 34, উদ্দীপকে কিন্তু বলা রয়েছে। এখন আমরা কন্ডিশন দেব, ইফ যদি এস গ্রেটার দ্যান ইকুয়াল 18, অর্থাৎ 18 সমান অথবা 18 থেকে বড় হয়, অ্যান্ড দুইটা অ্যান্ড, কারণ এখানে দুইটা কন্ডিশন, এস লেস দেন ইকুয়াল 32, অর্থাৎ 32 সমান অথবা 32 থেকে ছোট, 18 সমান অথবা 18 থেকে বড়, যদি এই ঘটনাটা হয় প্রিন্ট এফ ইলিজিবল, অর্থাৎ আউটপুট আমরা কি পাবো ইলিজিবল, মানে পাবো আমরা সে যোগ্য, অর্থাৎ সে চাকরির আবেদনের যোগ্য। যদি এই ঘটনা নো হয় তখন আমাদের কি হবে এলস, নতুবা যদি এই ঘটনা ইয়েস না হয়, অর্থাৎ তার বয়স 18 থেকে বড় এবং 32 থেকে ছোট না হয় বা সমান না হয়, তখন কি সে যোগ্য না, তখন এলসে আসবে। এলসে এসে প্রিন্ট এফ নট এলিজিবল, অর্থাৎ সে যোগ্য নয়। দেখো রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছিল আমাদের সৌরভ সে কি যোগ্য নাকি যোগ্য না। এখন আমরা এমন একটা কন্ডিশন লিখেছি 18 অথবা 18 থেকে বড় যদি হয়, এবং 32 অথবা 32 থেকে ছোট যদি হয় তাহলে সে যোগ্য, অর্থাৎ এলিজিবল। যদি না হয় তাহলে সে অযোগ্য, নট এলিজিবল। এখন তার বয়স তো 34, এখন সে তো অবশ্যই যোগ্য না, তাহলে দেখো এলসে এসে এখানে কি নট এলিজিবল, এটাই কিন্তু হবে। দেখো এখানে একটি ধারা দেওয়া রয়েছে 2 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2, তারপরে দেখো 8 এর পাওয়ার 2, এমন করে ধারাটি। স্ট্রিং কি ভেরিয়েবল প্লাস 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 ভেরিয়েবল ব্যাখ্যা করো। উল্লেখিত সিরিজটির যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো। যেখানে ঝামেলা হয় সেটা হচ্ছে এই প্রশ্নটি। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। এটা ম্যাক্সিমাম টিচারই কিন্তু অনলাইনে ভুল অ্যান্সার দিয়েছে, তোমরা সঠিকটা শিখে নিতে পারো এই ক্লাসে। দেখো স্ট্রিং কি, সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকে বলা হয় স্ট্রিং। ভেরিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভেরিয়েবল ব্যাখ্যা করো। ভেরিয়েবল প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম প্রথমে প্রোগ্রামে ভেরিয়েবল এর পুরাতন মান ব্যবহার করে, অতঃপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে 1 যোগ করে, অর্থাৎ প্রথমে পুরাতন মান ব্যবহার করে পরবর্তীতে 1 যোগ করে। এর নতুন মান পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর শুরু হয়। প্লাস প্লাস ভেরিয়েবল এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবল এর প্রাথমিক মানের সাথে যথাক্রমে 1 যোগ করে, তাহলে এটি প্রথমে 1 যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্ট এ বর্ধিত মান ব্যবহার করে, অর্থাৎ প্রথমে 1 যোগ করে তারপরে বর্ধিত করে। এই হচ্ছে পার্থক্য, এটা মুখস্থ করবে। আমাদের গ নম্বর প্রশ্নের জন্য ফ্লোচার্ট তৈরি করতে হবে। স্টার্ট, দেখো এখানে ডিম্বক চিহ্ন দিয়ে স্টার্ট, ইনপুট n, তারপরে দেখো সাম সমান সমান 0, i সমান সমান 2, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন শুরুর মানটা। তারপরে আমাদের কন্ডিশন দিতে হবে i লেস দ্যান ইকুয়াল n, যদি ইয়েস হয় 5 নম্বর ধাপে আসবে। 5 নম্বর ধাপে এসে দুইটা সূত্র, আর যদি না হয় ফলাফল প্রদর্শন। 5 নম্বরে দুইটা সূত্র, সাম সমান সমান সাম যোগ i ইনটু i। যেহেতু এখানে পাওয়ার রয়েছে দেখো সবার 2 2 করে, সেজন্য i ইনটু i মানে i স্কয়ার। তাহলে দেখো সাম সমান সমান সাম যোগ i ইনটু i, ব্যবধান কত কত করে 3 3 করে। তাহলে দেখো i সমান সমান i প্লাস 3, এটা নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। এটা যদি নো হয় তখন ফলাফল প্রদর্শন প্রিন্ট s এবং প্রোগ্রাম শেষ করি, অর্থাৎ এটাই কিন্তু ফ্লোচার্ট। এখন আমাদের 40টি, দেখো 40টি পদের জন্য
সি প্রোগ্রাম তৈরি করতে হবে। তো এটার জন্য 40টি পদের জন্য দেখো আমরা প্রথমে শুরু করব #include stdio.h int main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এতটুকু দিয়ে প্রোগ্রাম শুরু হয়, তোমরা প্রত্যেকেই পারবে। এখন আমাদের মেইন কাজ দেখো, ইন্টিজার পূর্ণ সংখ্যা সাম সমান সমান আমরা বেসিক ভাবে 0 ধরে নিই, a সমান সমান 2, a সমান সমান কত 2 অর্থাৎ শুরুর মানটা, i সমান সমান 1, এই i সমান সমান 1 কেন, কারণ এই i সমান সমান 1 আমরা দিয়েছি 40টা পদের জন্য না, সেজন্য এই 40টা পদ পর্যন্ত যাওয়ার জন্য আমরা i সমান সমান 1 অর্থাৎ শুরু থেকে ধরে নিয়েছি 1 থেকে শুরু হবে। আর a সমান সমান 2 এটা কিন্তু আমাদের ধারার যে শুরুর মানটা। তারপরে দেখো আমাদের এখন কি করতে হবে, চলকগুলো রেডি করলাম। এখন স্টার্ট এটা আমরা গো টু স্টেটমেন্টে করছি, এখানে কিন্তু যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করা সেটাও থাকবে, আমরা গো টুতে করছি, গো টুতে করলে কি আমাদের জন্য বেশি সুবিধা হবে। দেখো আমরা 40 পর্যন্ত এখানে 40টি পদের জন্য, সেজন্য আমাদের কি লিখতে হবে i <= 40 অর্থাৎ i এর মানটা, এই i এর মানটা কত পর্যন্ত যেতে পারবে 40 পর্যন্ত যেতে পারবে। এখন এই ইফ এর বডির মধ্যে আমরা লিখব, দেখো আমাদের এই যে এটা যে আমাদের কত কত করে বৃদ্ধি পেয়েছে আর সূত্রটা, তাহলে সাম সমান সমান সাম যোগ a ইনটু a অর্থাৎ প্রত্যেকের মান কিন্তু দেখো প্রত্যেকের পাওয়ার কিন্তু 2 2 করে রয়েছে, সেজন্য সাম সমান সমান সাম যোগ a ইনটু a এবং কত কত করে বৃদ্ধি পেয়েছে 3 3 করে, তাহলে a সমান সমান a প্লাস 3 অর্থাৎ 3 3 করে ধারাটি বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দেখো i সমান সমান 1 অর্থাৎ 1 থেকে শুরু হবে, i <= 40 অর্থাৎ 40 পর্যন্ত যাবে, কত কত করে বৃদ্ধি পাবে 1 1 করে, দেখো i প্লাস প্লাস অর্থাৎ i এর মান 1 1 করে করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ঘটনাগুলো যদি ইয়েস হয় গো টু স্টার্ট অর্থাৎ আবার স্টার্টে আসবে, স্টার্টে এসে সে আবার এই প্রসেসিং গুলো কন্টিনিউ করতে থাকবে। কতক্ষণ কন্টিনিউ করতে থাকবে, যতক্ষণ 40 এর সমান অথবা 40 এর ছোট। অর্থাৎ দেখো 40টি পদের জন্য তাহলে আমাদের এমন ভাবে আমরা কন্ডিশনে লিখে দিয়েছি যে 40 এর সমান অথবা 40 এর ছোট যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমাদের কি এমন ভাবে প্রসেসিং চলতে থাকবে এবং গো টু স্টার্টে গিয়ে এমন ভাবে প্রসেসিং চলতে থাকবে। অর্থাৎ এখানে i সমান সমান 1 দিয়ে আমরা 1 থেকে শুরু হচ্ছে, i <= 40 অর্থাৎ 40 পর্যন্ত যাবে এবং i এর মান 1 1 করে করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 40টি পদের জন্য সেজন্য লেখা। এবং এই ধারাটার জন্য আমরা কি লিখেছি a সমান সমান 2 অর্থাৎ ধারার প্রথম মানটা 2। তারপরে দেখো সূত্র সাম সমান সমান সাম যোগ a ইনটু a অর্থাৎ দেখো প্রত্যেকের পাওয়ার কিন্তু 2 2 করে রয়েছে, সেজন্য a ইনটু a। তারপরে এই ধারাটি কত কত করে বৃদ্ধি পেয়েছে 3 3 করে, সেজন্য a সমান সমান a প্লাস 3 অর্থাৎ 3 3 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ধারাটির জন্য 3টা দেখো 1 2 3 এই 3টা জিনিস, এবং দেখো এই 40টি পদের জন্য আমরা 3টা জিনিস, প্রথমে 1টা 2টা 3টা, তাহলে ওরও কিন্তু 3টা জিনিস এরও 3টা জিনিস, এটা মনে রাখলেই তুমি পারবে। গো টু স্টার্টে যাও অর্থাৎ সবসময় এরকম ভাবে ঘুরতে থাকবে। তারপরে আমাদের লিখতে হবে দেখো প্রিন্ট f % d তে আমরা অ্যান্সার পাবো, আমরা যোগফল পাবো অর্থাৎ সাম পাবো, রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তোমরা অনলাইনে অনেক ক্লাস দেখেছো এই সমাধানটির জন্য, সেখানে কিন্তু অনেক ভুল রয়েছে। তোমরা এই ক্লাসটি লিখলে এবং এই কোডিংটি যদি পরীক্ষায় করে দিয়ে আসতে পারো পুরোপুরি নাম্বারটাই পাবে আমি আশা করি। x সমান সমান 45 অর্থাৎ দেখো 45, y সমান সমান 36 অর্থাৎ 36। টোকেন কি ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো। গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের লসাগু নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করো। অর্থাৎ গ দাগে দিয়েছে গসাগু এবং ঘ দাগে দিয়েছে লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে আমরা এখন সরাসরি সমাধানে যাচ্ছি। টোকেন সি প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়। সি প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়। চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ব্যাখ্যা বা বুঝিয়ে লেখো। দেখো সি প্রোগ্রামে চলকের নাম লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। চলকের নামে বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যায় না, তাই চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে।
তোমরা এগুলো মুখস্থ করে লিখবে। আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। গ নম্বর প্রশ্নটি x = 45, y = 36 উদ্দীপকের উল্লেখিত সংখ্যা দেওয়ার জন্য গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট। তো দেখো ফ্লোচার্টে আমাদের শুরু করতে হয় স্টার্ট, আমরা ইনপুট নেব, ইনপুট x y, তারা আমাদের দিয়ে দিয়েছে ইনপুট x আর y, সেজন্য আমরা নিব ইনপুট x y। তারপরে কি হবে দেখো, আমাদের গসাগুতে সর্বপ্রথমে দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা তোমাকে নির্ণয় করে যে কোনো একটি চলকে রাখতে হয়। তাহলে আমরা কি বলতে পারি, x <y, যদি ঘটনা ইয়েস হয় তাহলে z = x, এখানে আমরা z হিসেবে ছোট সংখ্যাকে নির্দেশ করছি। যদি এই ঘটনা নো হয় তাহলে z = কত হবে, y, z = y হবে, অর্থাৎ ছোট সংখ্যাটি y। দেখো আমি আবারও বলছি, এই ঘটনা সত্যি হলে z = x, এই ঘটনা যদি মিথ্যা হয় z = y, অর্থাৎ ছোট সংখ্যাটি y। এখন আমাদের কন্ডিশন দিতে হবে। দেখো কন্ডিশনে x অর্থাৎ ছোট সংখ্যা মডিউল z = 0, y মডিউল z = 0, অর্থাৎ এই ঘটনা যদি নো হয়, এই ঘটনা যদি নো হয় তখন আমাদের সূত্র আসবে, এবং এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে ফলাফল প্রদর্শন হবে। তো এই ঘটনা যদি নো হয় তাহলে আমাদের এখানে দেখো z = z-1 নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই, এটা কিন্তু 4 নম্বর ধাপ। অন্যথায় যদি ইয়েস হয়, এই ঘটনা না হলে এই কাজ, যদি ইয়েস হয় তাহলে ফলাফল প্রদর্শন। দেখো এখানে GCD অর্থাৎ গসাগু = z, অর্থাৎ আমরা গসাগু হিসেবে এই z কে পাবো। দেখো প্রোগ্রাম শেষ। তাহলে গসাগুতে আমরা দেখছি স্টার্ট ইনপুট x y, এখন আমাদের ছোটটা বের করে নিতে হবে, x <y, ছোটটা যদি ঘটনা ইয়েস হয় z = x ছোটটা, যদি ঘটনা নো হয় z = y ছোটটা। তারপরে দেখো ধাপ 4, x মডিউল z = 0, y মডিউল z = 0, অর্থাৎ এই ঘটনা যদি নো হয় তখন কি হবে, z = z-1 নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। এই ঘটনা যদি ইয়েস হয় GCD অর্থাৎ গসাগু, আমরা z কে গসাগু হিসেবে পাবো, প্রোগ্রাম শেষ হবে। এই ক্লাসটি বুঝতে হলে তোমাকে কিন্তু আমার অবশ্যই বেসিক ক্লাসগুলো করে তারপরে তোমার সিকিউ ক্লাসে আসতে হবে, তাহলে একবারেই তুমি বুঝতে পারবে, কারণ সেখানে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের লসাগু নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করো। লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, আমরা এখানে প্রোগ্রাম শুরু করব। #include stdio.h int main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। ইন্টিজার পূর্ণ সংখ্যা, এখানে যে সংখ্যাগুলো রয়েছে x এবং y চলকে, সেগুলো আমরা বসাবো। x = 45, y = 36, এবং আমাদের বড় সংখ্যাকে এখন আমাদের z ধরে নিতে হবে, সেজন্য আমরা এখানে আরেকটি চলক নিব z। printf ভ্যালু অফ x অথবা y, এই লাইনটা এখন দিলেও হবে না দিলেও হবে, কারণ ভ্যালু কিন্তু উপরে লেখা রয়েছে। scanf %d দুইটা, কারণ এখানে ইনপুট x y, সেজন্য %d দুইটা। $x $y, এগুলো কিন্তু বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে কেন ইনপুট এভাবে তৈরি হয়। বেসিক ক্লাস করার অনুরোধ জানিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের বড় সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তোমরা জানো লসাগুতে বড় সংখ্যা খুঁজে বের করতে হয়। z = x <y, কে বড়, আমরা জিজ্ঞাসা করব কে বড়, x এরও বড় হওয়ার সুযোগ আছে, y এরও বড় হওয়ার সুযোগ আছে। তো আমরা কিন্তু এমন ভাবে বড় সংখ্যাটা নির্ণয় করে নিব z হিসেবে। তারপরে আমাদের কন্ডিশন লিখতে হবে। দেখো ইফ z মডিউল x = 0, z মডিউল y = 0, এই ঘটনা যদি ইয়েস হয় printf LCM লিস্ট কমন মাল্টিপ্লাই %d, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা পাবো, ইন্টিজারে আমরা পাবো, আমরা z কে লসাগু হিসেবে পাবো, অর্থাৎ এই কন্ডিশনটি। এই ঘটনা যদি না হয় তখন এলসে আসবে, এলসে এসে কি করবে, z = z+1 এটা নির্ণয় করবে এবং গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরে যাবে। এখানে আমাদের লেভেল লিখতে হবে। দেখো গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরে যাবে, এই যে গো টু লেভেল অর্থাৎ সে এটা নির্ণয় করবে। এটা যদি না হয় তখন এখানে এসে z = z+1 এটা নির্ণয় করবে এবং গো টু লেভেলে
ফিরে যাবে। রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। আমি আবারও বলছি, এই ক্লাসটি বুঝতে হলে তোমাকে আমার বেসিক ক্লাসগুলো করে আসতে হবে, তাহলে তুমি একবারে আমার কথাগুলো ধরতে পারবে, বুঝতে পারবে। নতুবা তোমার মনে হবে স্যার এত দ্রুত কি বলে চলে যাচ্ছে, এমন কিন্তু তোমার মনে হবে। তুমি অবশ্যই আমার বেসিকগুলো করার পরে এই ক্লাসে জয়েন হবে। তাহলে আমি যদি আরেকবার বলি, #include stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে ইন্ট এই কথাটা তোমরা লিখবে। ইন্টিজার পূর্ণ সংখ্যা বা ইন্ট x = 45 y = 36, এখানে z বড় সংখ্যাকে রাখার জন্য আমরা চলক হিসেবে ধরেছি। প্রিন্টএফ ভ্যালু অফ x অথবা y। তো দেখো এখানে এটা দিলে হবে না দিলে হবে, সেটা কোনো সমস্যা না। এখানে %d দুইটা, কারণ এখানে ইনপুট দুইটা, সেজন্য %d দুইটা। এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেজন্য %d, $x $y। z x y কে বড়? x এরও বড় হওয়ার সুযোগ আছে, y এরও বড় হওয়ার সুযোগ আছে। এখানে লেভেল লিখতে হবে, কারণ গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরতে হবে, সেজন্য আমাদের লেভেলটা এখানে লিখতে হবে। ইফ z মডিউল x = 0 z মডিউল y = 0, এই দুটো ঘটনা যদি ইয়েস হয়, প্রিন্ট এফ LCM %d অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা পাবো, লসাগু পাবো z হিসেবে আমরা পাবো। তারপরে দেখো এলস, নতুবা z = z + 1, এটা নির্ণয় করি, গো টু লেভেলে ফিরে যায়। রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। দেখো আমাদের এখানে কিন্তু ফর লুপে একটা উদ্দীপক দেয়া রয়েছে এবং আমাদের প্রশ্ন এই যে দেখো ফর লুপের ভেতরে কি আছে, i = 2 i <= n i = i + 2, অর্থাৎ ধারাটি 2 4 6 এমন ভাবে হবে যাচ্ছে। এবং দেখো সূত্রে বলা আছে সাম = সাম যোগ i * i, অর্থাৎ প্রত্যেকের পাওয়ার কিন্তু 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 2, 6 এর পাওয়ার 2, এমন ভাবে কিন্তু ধারাটা যাচ্ছে। এতটুকু পড়ে আমরা যা বুঝলাম। দেখো অবজেক্ট প্রোগ্রাম কি? math.h ফাইলটি ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট আঁকো। আর এখানে দেখো ডু হোয়াইল লুপে আমাদের এই যে সি প্রোগ্রামটা দেওয়া রয়েছে সেটাকে কনভার্ট বা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই। দেখো অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম। যেটা মেশিন সরাসরি বুঝতে পারে সেটাই কিন্তু অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম। দেখো math.h ফাইলটি ব্যাখ্যা করো। math.h একটি লাইব্রেরি হেডার ফাইল। এটি একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায়। দেখো এটা একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায়। এই ফাংশনগুলো প্রোগ্রামে একাধিকবার ইচ্ছামতো ব্যবহার করা যায়। math.h হেডার ফাইলের ফাংশনগুলো হলো দেখো স্কয়ার, পাওয়ার, তারপরে আছে সাইন, কস, ট্যান, এগুলো কিন্তু math.h এর ফাংশন। যেটা দেওয়া রয়েছে তার জন্য আমাদের কি করতে হবে? ফ্লোচার্ট আঁকতে হবে। তাহলে দেখো স্টার্ট। এখন আমরা ইনপুট নিব। ইনপুট n, তোমরা জানো ইনপুট সামান্তরিকের মধ্যে নিতে হয়। ইনপুট n, সাম = 0, আমরা বেসিক ভাবে সাম = 0 ধরে নে। i = কত? 2, কারণ এখানে দেখো i = 2 বলা আছে। তারপরে দেখো i <= n ঘটনা যদি ইয়েস হয়, এই ঘটনা যদি সত্য হয় তখন সূত্রে আসবে। সূত্র কি? দেখো এখানে সূত্র সাম = সাম যোগ i * i, i = i + 2, অর্থাৎ এই যে সূত্রটা সাম = সাম যোগ i * i এটা, এবং দেখো সূত্রটা i = i + 2 এটা নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। অন্যথায় এই ঘটনা যদি না হয় তাহলে প্রিন্ট s এবং প্রোগ্রামটি শেষ করি। তোমরা এখান থেকে আমরা এই যে মানগুলো নিয়েছি আর এই প্যাটার্নটা তোমরা বেসিক ক্লাসে অনেকবার প্র্যাকটিস করেছো। আশা করি তোমাদের এটা 1 মিনিটেই সমাধান হয়ে যেত। এখন আমরা দেখব সি প্রোগ্রাম অর্থাৎ ডু হোয়াইল। এই যে সি প্রোগ্রামটা দেওয়া রয়েছে তার থেকে আমরা ইনফরমেশন নিব ইনিশিয়ালাইজেশন টু, দেখো কন্ডিশন আপডেট এবং এই যে সূত্রটা। তাহলে আমরা ডু হোয়াইল শুরু করছি। #include stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। ইন্টিজার আমাদের i লাগবে, n লাগবে, s লাগবে। প্রিন্টএফ ভ্যালু অফ n, এখানে %d %n। দেখো এখানে %d একটা কেন? কারণ এখানে ইন্টিজার এবং আমাদের ইনপুট একটা n, সেজন্য %d একটা। এখানে মূলত %n অর্থাৎ
ইনপুটের জায়গা নির্দিষ্ট করে দেয়। তারপরে এখন আমাদের কি করতে হবে, সাম সমান সমান 0, আই সমান সমান 2, আই সমান সমান দেখো এখানে বলা আছে 2, সেজন্য আই সমান সমান 2। তারপরে দেখো ডু, আমাদের ডু হাইল করতে বলা হয়েছে, সেজন্য এখানে ডু। তারপরে এই যে ডুর বডির মধ্যে আমরা লিখবো সাম সমান সমান সাম যোগ আই ইনটু আই। দেখো সাম সমান সমান সাম যোগ আই ইনটু আই, আই সমান সমান আই প্লাস 2, অর্থাৎ ধারাটি কিন্তু 2 2 করে বৃদ্ধি পেয়েছে। হোয়াইল দেখো এখানে ডু এখানে হোয়াইল, হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ আই লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ দেখো এখানে এই যে ডু এই যে হোয়াইল এটাই কিন্তু ডু হোয়াইল, আমাদের কিন্তু ডু হোয়াইল লুপে লেখা শেষ। এখন আমরা কি করব, প্রিন্ট এফ % d তে আমরা উত্তরটা পাবো, পূর্ণ সংখ্যায় উত্তরটা পাবো, আমরা কিন্তু এস অর্থাৎ যোগফল পাবো, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এখানে কিন্তু বেসিক যে কথাগুলো সেগুলো আমি তোমাদের বলছি না, তার জন্য আমার বেসিক ক্লাসগুলো অবশ্যই তোমার করে আসতে হবে, তাহলে এখানে তুমি 1-2 মিনিটের মধ্যে একটা সৃজনশীলের গ আর ঘ অবশ্যই তুমি করতে পারবে। দেখো ধারা দেয়া রয়েছে 2, 4, 6, 8, ধারাটি 2 2 করে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকের পাওয়ার 2 2 2 2 করে, অর্থাৎ 2 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 2, 6 এর পাওয়ার 2, 8 এর পাওয়ার 2 একটা ধারা রিলেটেড প্রশ্ন ছিল। ক নম্বর প্রশ্ন, কিওয়ার্ড কি? খ নম্বর প্রশ্ন, বিউটিফুল একটি ভুল ভেরিয়েবলের নামের উদাহরণ, যুক্তি লিখো, যুক্তি সহকারে লিখো। এখানে দেখো বিউটিফুলের সাথে বিস্ময়সূচক একটা চিহ্ন রয়েছে, সেজন্য এটা ভুল। কেন আমরা সামনে ডিটেলসে দেখব। উদ্দীপকের ধারাটির জন্য অ্যালগরিদম লেখো, অর্থাৎ এই যে ধারাটা তার জন্য আমাদের অ্যালগরিদম লিখতে হবে। উদ্দীপকের ধারাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো, গ দাগে আমাদের সি প্রোগ্রাম, গ দাগে অ্যালগরিদম। তাহলে আমরা প্রথমে ক এবং খ এর সমাধানটি দেখছি। দেখো ক, কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কয়েকটি সংরক্ষিত শব্দ। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত কয়েকটি সংরক্ষিত শব্দ। বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ, যুক্তি সহ লিখো। আমরা এখন দেখছি কেন এটা ভুল। বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ, কারণ ভেরিয়েবলের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। দেখো বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। ভেরিয়েবলের নামে অন্য কোনো বিশেষ চিহ্ন যেমন @ হ্যাশ, তারপরে যে মাইনাস চিহ্ন, তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় না। তাই বিউটিফুল, এখানে বিস্ময়সূচক চিহ্ন ছিল এজন্য, তাই বিউটিফুল ভেরিয়েবল নামের উদাহরণটি ভুল। তাহলে কারণটা আশা করি বুঝতে পেরেছো। এখানে এই যে প্রতীক বা চিহ্নগুলো রয়েছে একটাও ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা, সেজন্য এটা ভুল। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখছি। এই ধারাটির জন্য আমাদের অ্যালগরিদম লিখতে বলা হয়েছিল। তোমরা কিন্তু বেসিক ক্লাসে আমার ধারা রিলেটেড অ্যালগরিদমগুলো শিখে এসেছো। এখানে মূলত আমরা অ্যালগরিদমটা লিখব। দেখো ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট n এর মান গ্রহণ করি, যেহেতু ধারার আমরা ইনপুটে কিনি n নিয়ে, অর্থাৎ নাম্বার। দেখো ধাপ 3 যেহেতু এটা যোগফল নির্ণয় ধারা, সেজন্য সাম সমান সমান বেসিক ভাবে আমরা 0 ধরে নিই। আই সমান সমান ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শুরুতে যেটা থাকে সেটা অবশ্যই মনে রাখবে, পূর্ণ সংখ্যাটা দিতে হবে, তার স্কয়ার কিন্তু দেয়া লাগবে না। তাহলে আই সমান সমান 2 ধরি। ধাপ 4 যদি আই লেস দ্যান ইকুয়াল n হয় তবে 5 নম্বর ধাপে যায়, অর্থাৎ পরের ধাপে যায়, অন্যথায় 6 নম্বর ধাপে যায়। এখানে নতুন করে বোঝানোর কিছু নেই, আমি জানি এগুলো তোমরা পারবে, কারণ তোমরা আমার বেসিক ক্লাস করে তারপর সৃজনশীল ক্লাসটি করছো। যদি আই লেস দ্যান ইকুয়াল n হয় তবে 5 নম্বর ধাপে যায়, অন্যথায় 6 নম্বর ধাপে যায়। 5 নম্বর ধাপে গিয়ে দুইটা সূত্র দুইটা কি, সাম সমান সমান সাম যোগ আই, যেহেতু প্রত্যেকের পাওয়ার রয়েছে স্কয়ার, সেজন্য আই ইন্টু আই, অর্থাৎ আই স্কয়ার, এবং কত কত করে বৃদ্ধি পেয়েছে। দেখো ইনক্রিমেন্টটা কত হবে, আই সমান সমান আই প্লাস নির্ণয় করি, 4 নম্বর ধাপে ফেরত যায়, অর্থাৎ নির্ণয় করতে হবে এবং তোমাকে 4 নম্বর ধাপে ফেরত যেতে হবে। ধাপ 6 এস এর মান ছাপাই, অর্থাৎ আমরা ফলাফলটা পাবো এবং প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রামটি শেষ হবে। এটাই ছিল আমাদের অ্যালগরিদম। এখন আমরা দেখব
সি ভাষায় প্রোগ্রাম অর্থাৎ আমরা ফরে কিন্তু সমাধান করব। সি ভাষায় বললে তোমরা ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু যে কোনো একটিতে করতে পারবে। এখন আমরা সি ভাষায় করছি, অর্থাৎ দেখো ফরে করছি। হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে ইন্ট মেইন এতটুকু অংশ মনে রাখো যে মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা দিলেও হবে। ইন্ট অর্থাৎ int ইন্ট এটা দিলেও হবে, কিন্তু এটা দেয়া বেশি ভালো। তোমরা চেষ্টা করো যে int ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এতটুকু অংশ দিয়ে প্রোগ্রামটি শুরু করতে। তারপরে দেখো আমরা ইনপুট রেডি করব। ইন্টিজার int ইন্ট মানে ইন্টিজার, আমাদের i লাগবে, n লাগবে, s লাগবে। i মানে শুরুর মান, n মানে শেষের মান, s মানে যোগফল। প্রিন্ট এফ ভ্যালু অফ n, scanf ইনপুট ফাংশন, %d এখানে দেখো ইনপুট n রয়েছে সেজন্য আমাদের %d একটা, এখানে ইন্টিজার সেজন্য %d, n অর্থাৎ ইনপুট। তারপরে দেখো আমাদের লিখে নিতে হয় সাম সমান সমান 0, ফরে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট তিনটে একসাথে থাকে। তাহলে দেখো ফর i সমান সমান 2, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন i লেস দেন ইকুয়াল n এবং আপডেট অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখো i সমান সমান i প্লাস 2 অর্থাৎ ধারাটি 2 করে বৃদ্ধি পেয়েছে। এখন ফরের বডির মধ্যে আমরা লিখব সাম সমান সমান সাম যোগ i ইনটু i, এখানে সেমিকোলন। তারপরে দেখো প্রিন্ট এফ %d অর্থাৎ আমরা %d তে যোগফলটি পাবো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় যোগফলটি পাবো, আমরা সাম পাবো সেজন্য ওখানে s। রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এখানে ডিটেইলসে আলোচনা করার কোনো কিছু নেই, কারণ প্র্যাকটিস ক্লাসে বা বেসিক ক্লাসে তোমরা কিন্তু এগুলো ডিটেইলসে শিখেছিলে, এগুলো দেখলেই কিন্তু তোমাদের পারা উচিত। সেজন্য আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। 2, 2 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 2, 6 এর পাওয়ার 2 এমন করে ধারাটি যাচ্ছে। আমাদের ক নম্বর প্রশ্ন নন ভোলাটাইল মেমোরি কি? খ নম্বর প্রশ্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করো। তারপরে দেখো গ নম্বর প্রশ্ন আমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্নে ডু হোয়াইল লুপে কনভার্ট করতে বলা হয়েছে এই ধারাটিকে। আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। নন ভোলাটাইল মেমোরি কি? নন ভোলাটাইল মেমোরি হলো সেই মেমোরি যেখানে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও ডেটা সংরক্ষিত থাকে। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে সেই মেমোরি যেখানে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও ডেটা সংরক্ষিত থাকে। তারপরে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যাখ্যা করো। প্রোগ্রামিং এ কোনো সমস্যা সমাধানের জন্য যখন অবজেক্ট তৈরি করা হয় এবং সেই অবজেক্টের মধ্যে যাবতীয় সমস্যার উপকরণ ও সমাধান পাওয়া যায় তখন তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ হচ্ছে C++, জাভা, সি এরকম। তাহলে মূলত এগুলো তোমরা নোট ডাউন করে মুখস্থ করবে, এখানে বোঝানোর কোনো কিছু নেই, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। দেখো আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল ফ্লোচার্টটি অঙ্কন করতে এই ধারার জন্য। তাহলে স্টার্ট ডিম্বকের মধ্যে স্টার্ট হয়, তোমরা প্রত্যেকেই বেসিক ক্লাসে এগুলো শিখে এসেছো। ইনপুট n, তারপরে দেখো সাম সমান সমান 0, যেহেতু যোগফলে আমাদের সাম সমান সমান 0 ধরে নিতে হয়, i সমান সমান 2 অর্থাৎ শুরুর মানটি। তারপর দেখো i লেস দেন ইকুয়াল n, ঘটনা যদি ইয়েস হয় 5 নাম্বার আসবে, 5 নাম্বার ধাপে আসবে, নতুবা 6 নাম্বার ধাপে যাবে। 5 নাম্বার ধাপে এসে সূত্র কি হবে? সাম সমান সমান সাম যোগ i ইনটু i। দেখো এখানে ইনটু i কেন? কারণ প্রত্যেকের পাওয়ার 2 করে, সেজন্য সাম সমান সমান সাম যোগ i ইনটু i এবং বৃদ্ধি পেয়েছে কত করে i সমান সমান i প্লাস 2। অর্থাৎ দেখো এগুলো নির্ণয় করি, এই সূত্র দুইটা নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। যদি না হয় তাহলে দেখো প্রিন্ট s এবং প্রোগ্রাম শেষ। এটা আমি খুবই দ্রুত সমাধান করে দিলাম, তোমাদের কিন্তু অবশ্যই বেসিক ক্লাসগুলো করে তারপরে আমার সৃজনশীল ক্লাস দেখবে, নতুবা তোমার মনে হবে স্যার এত দ্রুত কেন, এত জটিল জিনিসগুলো বুঝিয়ে চলে যাচ্ছে। আসলে আমি সেখানে ডিটেলসে অনেক সময় ধরে তোমাদের বুঝিয়েছি, সেজন্য এখানে আমি আশা করি তোমাদের কোনো সময়ই লাগবে না, সেজন্য আমি দ্রুত সমাধান করছি, তোমাদের সময় বাঁচাচ্ছি। দেখো আমাদের এই ধারার জন্য ডু হোয়াইল লুপ লিখতে হবে। আমরা শুরু করব, দেখো সি প্রোগ্রাম তো ডু হোয়াইলে, তাহলে আমরা কি করব? হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, অর্থাৎ প্রোগ্রামটি শুরু হলো। এই ইন্ট দিলে কিন্তু বেশি ভালো, এতটুকু দিতে কিন্তু তোমাদের আহামরি সমস্যা হবে না, সেজন্য ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন আমরা ইনপুট রেডি করব। ইন্টিজার আমাদের i মানে ইনিশিয়ালাইজেশন শুরুর মান, n মানে শেষের মান, s মানে যোগফল। প্রিন্ট এফ ভ্যালু অফ n, scanf %d
দেখো এখানে ইনপুট কিন্তু এন, একটা এন থাকে সেজন্য পার্সেন্ট ডি, ইনপুট একটা সেজন্য পার্সেন্ট ডি একটা, এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য এখানে পার্সেন্ট ডি এম% এন, এমনভাবে দিতে হয়। এখানে কিন্তু ডিটেলসে বোঝার কোনো কিছু নেই, কারণ বেসিক ক্লাসে তোমরা এগুলো শিখে এসেছো। এখন আমরা দেখব সাম সমান সমান 0, আই সমান সমান শুরুর মানটা অর্থাৎ 2, যেহেতু ডু হাইল সেজন্য আমরা এখানে দিব ডু। এখন ডুর বডির মধ্যে আমরা লিখব সূত্র সাম সমান সমান সাম যোগ আই ইনটু আই, আই সমান সমান আই প্লাস 2, অর্থাৎ এই যে সূত্র, অর্থাৎ ধারাটি 2 2 করে বৃদ্ধি পেয়েছে। আই ইনটু আই কেন? কারণ দেখো এখানে কিন্তু প্রত্যেকের পাওয়ার 2 2 করে রয়েছে। হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ এই যে ডু এই যে হোয়াইল, সেজন্যই কিন্তু এটা ডু হোয়াইল। সেমিকোলন কোথায় কি বসলো এগুলো কিন্তু তোমরা খেয়াল করে ঠিক রেখো। তারপরে দেখো প্রিন্ট এফ, অর্থাৎ আমরা ফলাফলটা পাবো পার্সেন্ট ডি, পূর্ণ সংখ্যায় পাবো আমরা এস পাবো ফলাফল হিসেবে, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। অর্থাৎ এটাই কিন্তু এই ধারাটার জন্য ডু হোয়াইল ছিল। আমি আবারও বলছি, তোমরা আমার বেসিক ক্লাস করার পরে এই সৃজনশীল ক্লাসে আসবে, তাহলে অবশ্যই অতি সংক্ষেপে তুমি কিন্তু এই ক্লাসগুলো থেকে খুবই উপকার লাভ করতে পারবে। কারণ ক্লাসের ডিউরেশন 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট, তো 4 মিনিটে একটা সৃজনশীল সমাধান করা হিউজ একটা বিষয়। তুমি কখন পারবে এরকম 4 মিনিটে 5 মিনিটে একটা সৃজনশীল সমাধান করতে? যখন তোমার বেসিক ক্লিয়ার থাকবে। সেজন্য আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করছি, বেসিকগুলো ক্লিয়ার করার পরে আমার এই বোর্ড প্রশ্নের সমাধানের ক্লাসগুলো দেখবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। দেখো এখানে আমাদের লিপিয়ার নাকি লিপিয়ার না, অধিবর্ষ না অধিবর্ষ না, তার জন্য একটা ফ্লোচার্ট উদ্দীপক হিসেবে দেয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন, ইন্টারপ্রেটার কি? খ নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামে ধ্রুবক ঘোষণার 2টি নিয়ম লিখো। চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো। উল্লেখিত ফ্লোচার্ট অনুসরণ করে সি প্রোগ্রাম লিখো। দেখো ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম, যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। খ নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামে ধ্রুবক ঘোষণার 2টি নিয়ম লিখো। দেখো কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে এবং দেখো হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে। চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর বর্ণনা করো। তো দেখো চিত্র যেগুলো ব্যবহার করা হয়েছে, ডিম্বক শুরু এবং শেষের জন্য আমরা ব্যবহার করি, প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে। সামান্তরিক ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণের জন্য ইনপুট চাওয়া হয় এবং প্রক্রিয়াকরণ শেষে ফলাফল আউটপুট প্রদর্শনের জন্য সামান্তরিক ব্যবহার করা হয়। হীরক চিহ্ন, সিদ্ধান্ত চিহ্ন, দেখো এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে যার 2টি সম্ভাব্য উত্তর হ্যাঁ বা না থাকে। সংযোগ বা বৃত্ত, দেখো সংযোগ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তোমরা এমন ভাবে বক্স করে এটা লিখবে। গ নম্বর প্রশ্নে সি প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছিল উদ্দীপকের জন্য, আমরা অ্যান্সার করছি হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। তারপরে দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা, এখানে ওয়াই অর্থাৎ ইয়ার, তো দেখো তারপরে ওয়াই হচ্ছে ইয়ার। প্রিন্ট এফ ইন্টার এ ইয়ার, যে কোনো একটা ইয়ার এখানে দিতে হবে। স্ক্যানএফ যেহেতু ইন্টিজার সেজন্য পার্সেন্ট ডি এম% ওয়াই, অর্থাৎ দেখো এখানে ইনপুটের জায়গা তৈরি করার জন্য এটা লিখেছি। এখন কন্ডিশন দিতে হবে। এই কন্ডিশনগুলো কিন্তু উদ্দীপকে দেয়া রয়েছে, আমরা দেখে দেখে লিখেছি। ইফ ওয়াই মডিউল 400 এটা যদি ইয়েস হয় তাহলে এটা সমান সমান যদি 0 হয়, অর্থাৎ এই একটা কন্ডিশন। ওয়াই মডিউল 100 সমান নয় 0, 0 যদি সমান না হয়, দেখো ওয়াই মডিউল 4 এটা যদি হয় 0, এটা সমান সমান যদি 0 হয়, অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি হয় তাহলে দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ এ লিপিয়ার এয়ার, অর্থাৎ ওয়াই কে লিপিয়ার এয়ার হিসেবে ছাপানো হবে। এখন এর যে কোনো একটা যদি না হয় তখন কি হবে, দেখো এলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ নট এ লিপিয়ার, অর্থাৎ সেটা লিপিয়ার নয়, এখানে ওয়াই বসবে। তারপরে দেখো এখানে আমাদের রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। অর্থাৎ এই কন্ডিশনটা ইয়েস হলে লিপিয়ার, নো হলে লিপিয়ার নয়, এই কন্ডিশনটা তোমরা মুখস্থ করবে। উদ্দীপকে দেওয়া রয়েছে সেটা দেখে দেখেই কিন্তু এখানে লেখা হয়েছে। এখানে দেখো একটা বক্স বা টেবিল দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন, ইন্টারপ্রেটার কি? খ নম্বর প্রশ্ন, প্রোগ্রাম, দেখো এখানে 2টা চিহ্ন দেওয়া রয়েছে। অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন, বুঝিয়ে লেখো।
প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি করো, অর্থাৎ এটার জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে। এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লেখো। আমরা প্রথমে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান দেখছি। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। সি প্রোগ্রামে ফ্রন্ট স্ল্যাশ পার্সেন্ট অপারেশন দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন, বুঝিয়ে লিখো। সি প্রোগ্রামে দেখো এখানে ফ্রন্ট স্ল্যাশ এবং মডিউল বা দেখো এখানে ভাগ চিহ্ন বা পার্সেন্ট উভয় অপারেটরই গাণিতিকভাবে ভাগের কাজ করে, কিন্তু ফ্রন্ট স্ল্যাশ অপারেটরটি ভাগফল নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় এবং মডিউল বা দেখো এখানে পার্সেন্ট চিহ্নটা অপারেটরটি ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। সুতরাং অপারেটর দুটি গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন, অর্থাৎ এটা ভাগফল নির্দেশ করে, এটা ভাগশেষ নির্দেশ করে। জাস্ট এতটুকু। এখন এই টেবিলটির জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা স্টার্ট প্রথমে শুরু করব ডিম্বক চিহ্নর মধ্যে। এখন যেহেতু এখানে দেখো সবগুলো টাইম, সেজন্য আমরা কি করব, ইনপুট টি অর্থাৎ ইনপুট টাইম, যে কোনো টাইম। এখন আমাদের প্রথমে কি করতে হবে, দেখো এখানে 5টা থেকে 11টা 59 পর্যন্ত যদি থাকে তাহলে মর্নিং প্রিন্ট হবে। তাহলে দেখো টাইম গ্রেটার দ্যান ইকুয়াল অর্থাৎ 5টা থেকে বড় হবে এবং দেখো টাইম লেস দেন ইকুয়াল 11টা 59 অর্থাৎ এই ঘটনাটা যদি হয়, প্রথমে এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে কি মর্নিং। দেখো প্রিন্ট মর্নিং, ভালোভাবে বুঝে নাও। 5টা থেকে বড় অথবা সমান, তারপরে দেখো এখানে 11টা 59 থেকে ছোট অথবা সমান যদি হয়, ইয়েস হলে ইয়েস প্রিন্ট হবে মর্নিং, নো হলে পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপেতে এখানে দেখো কি হবে, এখানে 12টা থেকে 4টা 59, তাহলে দেখো টাইম গ্রেটার দ্যান ইকুয়াল 12টা PM। তারপরে দেখো টাইম লেস দেন ইকুয়াল 4টা 59, এই ঘটনা যদি হয় এটা ইয়েস হয়, ইয়েস হলে প্রিন্ট হবে আফটারনুন। দেখো এখানে আফটারনুন প্রিন্ট হবে। এই ঘটনা যদি নো হয় তখন আরেকটা কন্ডিশন চেক করবে এটি। দেখো 5টা থেকে 8টা 59, তাহলে টাইম গ্রেটার দেন ইকুয়াল 5টা, দেখো তারপরে টাইম লেস দেন ইকুয়াল 8টা 59, এই ঘটনা যদি ইয়েস হয়, ইয়েস হলে ইভিনিং প্রিন্ট হবে। দেখো ইভিনিং। আর এই ঘটনা যদি নো হয় তখন আমরা বুঝতেছি যে নাইট প্রিন্ট হবে। দেখো প্রিন্ট নাইট। এবং দেখো আমরা সবগুলো একটা সংযোগ চিহ্নের মধ্যে নিয়ে এসে প্রোগ্রামটি শেষ করব। তাহলে তোমরা এখানে 3টা কন্ডিশন দিবে, একটা কন্ডিশন, 2টা কন্ডিশন, 3টা কন্ডিশন। এই কন্ডিশন ইয়েস হলে মর্নিং, এই কন্ডিশন ইয়েস হলে আফটারনুন, এটা ইয়েস হলে ইভিনিং, নো হলে নাইট। জাস্ট এতটুকু। এগুলো কিন্তু তোমাদের বেসিক ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি। আশা করি এই অল্প সময়ের ক্লাসটিতে তোমরা এটিও বুঝতে পেরেছো। এখন আমাদের এটির জন্য সি প্রোগ্রাম তৈরি করতে হবে। তো দেখো #include stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এতটুকু অংশ দিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু হয়। তারপরে দেখো ফ্লোট, যেহেতু এখানে দশমিক রয়েছে, ভগ্নাংশ রয়েছে, সেজন্য আমাদের ফ্লোট ডেটা টাইপ নিতে হবে। ফ্লোট টি অর্থাৎ টাইম, প্রিন্ট এফ ভ্যালু অফ টি, এখানে %f, যেহেতু এখানে ফ্লোট রয়েছে সেজন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমাদের %f দিতে হবে। এখানে দেখো $t, এই 3টা কাজ দিয়ে আমাদের ইনপুট রেডি হলো। এখন প্রথমে আমরা দেখো মর্নিংকে প্রিন্ট করব, তাহলে আমাদের কি লিখতে হবে, ইফ টাইম গ্রেটার দ্যান ইকুয়াল 5টা, টাইম লেস দ্যান ইকুয়াল 11টা 59, এই 2টা ঘটনা যদি ইয়েস হয় তাহলে দেখো প্রিন্ট এফ মর্নিং প্রিন্ট হবে। প্রথম কন্ডিশন, এই 2টা কন্ডিশন ইয়েস হলে প্রিন্ট হবে মর্নিং। এলস ইফ এটা যদি মিথ্যা হয় তখন আমরা আফটারনুনকে দেখব। তাহলে দেখো টাইম গ্রেটার দ্যান ইকুয়াল 12টা, টাইম লেস দ্যান ইকুয়াল 4টা 59, অর্থাৎ এইটা
এই দুইটা কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এফ আফটারনুন প্রিন্ট হবে। দেখো তারপরে এলসিফ, আবারও এলসিফ, টাইম গ্রেটার দেন ইকুয়াল 5টা, টাইম লেস দেন ইকুয়াল 8টা 59। এই ঘটনা দুইটা যদি বা এই কন্ডিশন দুইটা যদি ইয়েস হয় তাহলে কি হবে, প্রিন্ট এফ ইভিনিং প্রিন্ট হবে। এলস নতুবা দেখো এখানে মর্নিং না, আফটারনুন না, ইভিনিং না, যদি সবগুলো না না হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে এলসে আসবে। এলসে এসে আর কন্ডিশন দেওয়ার দরকার নেই, প্রিন্ট এফ এখানে প্রিন্ট হবে কিন্তু নাইট, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এগুলো কিন্তু ডিটেইলসে আলোচনা করার কোনো কিছু নেই। দেখো প্রথমে ইফ, তারপরে এলসিফ, তারপরে এলসিফ, তারপরে এলস। ইফ যদি সত্য হয় মর্নিং প্রিন্ট হবে, এলসিফ যদি সত্য হয় আফটারনুন প্রিন্ট হবে, এলসিফ যদি সত্য হয় ইভিনিং প্রিন্ট হবে, সবাই যদি মিথ্যা হয় তখন নাইট প্রিন্ট হবে। এগুলো বেসিক ক্লাসে তোমরা ডিটেইলসে শিখেছিলে। দেখো আমাদের এখানে একটি ত্রিভুজ দেয়া রয়েছে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে এক্স ওয়াই জেড। এখানে দেখো ক নম্বর প্রশ্ন, মেশিন ভাষা কি? খ নম্বর প্রশ্ন, ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। পরিসীমার জন্য আমাদের অ্যালগরিদম লিখতে হবে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম লেখো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই। ক নম্বর প্রশ্ন, মেশিন ভাষা কি? 0 আর 1 দিয়ে গঠিত কম্পিউটারের মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ, ব্যাখ্যা করো। দেখো প্রোগ্রাম তৈরি করার সময় প্রোগ্রামে কিছু না কিছু ভুল থেকে যায়, প্রোগ্রামের এসব ভুলকে বলে বাগ। প্রোগ্রামের যাবতীয় বাগ খুঁজে বের করে তার সমাধান করাই হলো ডিবাগিং। প্রোগ্রামের ভুলগুলো সমাধান করা হচ্ছে বাগ, এবং ওই ভুলগুলো খুঁজে বার করে সমাধান করা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং না করা হলে প্রোগ্রাম সঠিকভাবে রান করবে না, আর রান না করলেও তা সঠিক ফলাফল দেখাবে না। তাই প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম। ধাপ 1 শুরু। ধাপ 2, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এক্স ওয়াই ও জেড ইনপুট হিসেবে গ্রহণ করি। ধাপ 3, ত্রিভুজের পরিসীমা এস সমান সমান এক্স যোগ ওয়াই যোগ জেড নির্ণয় করি। অর্থাৎ পরিসীমার সূত্রটা কি, 3 বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে দেখো পরিসীমা সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করি। দেখো ধাপ 4, পরিসীমা এস এর মান প্রিন্ট করি। ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। এটাই কিন্তু আমাদের ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য অ্যালগরিদম। এখন আমরা সি প্রোগ্রামটি দেখব। এই প্রশ্নে দেখো প্রশ্নটা, উদ্দীপকে উল্লেখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম লেখো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। দেখো এখানে আমরা প্রোগ্রামটি শুরু করব এমনভাবে, #include stdio.h #include math.h। এখানে দেখো যেহেতু আমরা এর ভেতরে স্কয়ার ব্যবহার করব, সেজন্য আমাদের এখানে কিন্তু #include math.h এটাও তোমাদের কষ্ট করে লিখে নিতে হবে। তাহলে এটা আমরা লিখব ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এতটুকু অংশ দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করলাম। এখন আমাদের ইনপুট রেডি করতে হবে। তো দেখো ইনপুট ফ্লোট, অর্থাৎ দেখো ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ক্ষেত্রফল বের করতে বললে তোমরা কিন্তু ফ্লোট এখানে ব্যবহার করতে পারবে। তারপরে দেখো ফ্লোট ব্যবহার করে আমাদের এখানে ইনপুট কি কি, এক্স ওয়াই জেড। এখানে 3টা বাহু কি দেয়া, এক্স ওয়াই জেড। এখানে আমরা অর্ধপরিসীমা আমাদের আগে বের করে নিতে হবে। অর্ধপরিসীমা সমান সমান আমরা এস ধরেছি, এবং এরিয়া মানে ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এবং আমাদের ইনপুট যে 3টা রয়েছে তার ভ্যালুটা কিন্তু ইউজার দিবে। তারপরে দেখো স্ক্যানএফ, এখানে ফ্লোট, তার ফরম্যাট স্পেসিফায়ার
এফ, সেজন্য আমাদের এখানে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, তিনটা পার্সেন্ট এফ। কেন? কারণ আমাদের এখানে তিনটা ইনপুট এক্স ওয়াই জেড, সেজন্য এখানে দেখো এম্পারসেন্ট এক্স, এম্পারসেন্ট ওয়াই, এম্পারসেন্ট জেড, ইনপুট দ্বয়ের নির্দিষ্ট জায়গা তৈরি করার জন্য আমরা এমনভাবে লিখি। এগুলো বেসিক ক্লাসে তোমরা ডিটেলসে শিখেছিলে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হয়, ত্রিভুজের অর্ধ পরিসীমা। সেজন্য প্রথমে আমাদের এখানে লিখতে হবে এস, অর্থাৎ অর্ধ পরিসীমা সমান সমান এক্স যোগ ওয়াই যোগ জেড ডিভাইডেড বাই 2। এটা কিন্তু অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র, অর্থাৎ প্রথমে আমাদের এটি লিখতে হবে। এটা নির্ণয় করার পরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের যে মেইন সূত্রটা রয়েছে সেটি লিখতে হবে। সেটি কি? দেখো এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান, এটা দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? দেখো এখানে রুটের আমরা স্কোয়ার হিসেবে লিখেছি এ স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে আমরা এখানে কি করতে হবে? দেখো এস, অর্থাৎ এখানে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড, অর্থাৎ অর্ধ পরিসীমা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক কিন্তু গুণ। এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটি, অবশ্যই এটা মুখস্থ করবে। এই দুইটা সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। তো এই দুইটা সূত্র ব্যবহার করার পরে আমরা কিন্তু অ্যান্সার পাবো। তাহলে দেখো এখানে আমাদের প্রিন্ট এফ, অর্থাৎ আমরা আউটপুট ফাংশন প্রিন্ট এফ, অ্যান্সার হিসেবে আমরা কি পাবো? এরিয়া পাবো। সেজন্য দেখো এখানে কমা দিয়ে এরিয়া, তারপরে দেখো রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এটাই ছিল আমাদের দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। মূলত এই দুইটা সূত্র তোমাকে হুবহু মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সি প্রোগ্রাম সেটা তুমি আয়ত্ত করতে পারবে। এই সূত্র দুটো তোমাকে মুখস্থ করতে হবে। আর এখানে ইনপুট আশা করি তোমরা আমার বেসিক ক্লাস যদি করে থাকো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসেও আমরা 25 সালের প্রশ্নগুলো সমাধান করব। সর্বমোট 25 সালে কিন্তু 17টা প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছিল এই অধ্যায় থেকে। তাহলে আমরা কিন্তু সবগুলোই এই প্লে লিস্টে সমাধান করে দিব যাতে তোমাদের উপকার হয়। তো ক্লাসটি এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। দেখো আমাদের প্রথমেই উদ্দীপকটা লিখিত আকারে দেওয়া ছিল। দেখো 1950 থেকে 1980 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ এ, 1981 থেকে 2000 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ বি এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ সি গ্রুপে ভাগ করা হলো। নিম্ন স্তরের ভাষা কি? ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন আন্ডারস্কোর আইসিটি। দেখো চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট অঙ্কন করো। অর্থাৎ এই কথাগুলোর জন্য আমাদের একটি ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লেখো। অর্থাৎ এই একই কথার জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে এবং ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। দেখো আমরা প্রথমে ক এবং খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখছি। নিম্ন স্তরের ভাষা কি? 0 এবং 1 দিয়ে গঠিত কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয়। তারপরে দেখো এখানে আন্ডারস্কোর আইসিটি চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো। প্রোগ্রামিং ভাষায় চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে একটি হলো চলকের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ, অর্থাৎ এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড হবে। আন্ডারস্কোর আইসিটি এর ক্ষেত্রে প্রথমে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে যা নিয়ম বহির্ভূত, তাই আন্ডারস্কোর আইসিটি চলকটি বৈধ নয়। অর্থাৎ প্রথমেই কিন্তু লেটার দিয়ে শুরু করতে হবে। দেখো এখানে বর্ণ দিয়ে শুরু করতে হবে, যেহেতু আন্ডারস্কোর দিয়ে শুরু রয়েছে সেজন্য এটা কিন্তু চলক বহির্ভূত নয়। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো যদি 1950 থেকে 1980 মধ্যে থাকে তাহলে কিন্তু গ্রুপ এ, 1981 থেকে 2000 মধ্যে যদি থাকে গ্রুপ বি, 2001 থেকে 2025 মধ্যে থাকলে গ্রুপ সি। এই কথাটা তোমরা মনে রাখবে। দেখো আমরা ফ্লোচার্টে স্টার্ট অর্থাৎ ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে প্রোগ্রামটি শুরু করি। ইনপুট ওয়াই, এখানে ওয়াই কেন? কারণ এখানে ইয়ার রিলেটেড, ইয়ার মানে বছর। তাহলে দেখো ইনপুট ওয়াই, এখানে বছরের জন্য ইয়ার।
তারপরে দেখো আমাদের প্রথম সত্যটা কি হবে, প্রথমে আমরা গ্রুপ এর জন্য কাজ করছি, অর্থাৎ ওয়াই অর্থাৎ যে কোনো ইয়ার গ্রেটার দেন ইকুয়াল, দেখো এখানে 1950 অর্থাৎ দেখো এই ওয়াইতে যে কোনো বছর যদি 1950 এর সমান হয় অথবা এর থেকে বড় হয়, এবং দেখো এখানে দুইটা এবং ওয়াই লেস দেন ইকুয়াল 1980 এবং 1980 থেকে ছোট, অর্থাৎ 1950 থেকে বড় এবং 1980 থেকে ছোট এর মধ্যে যদি থাকে, দেখো তাহলে আমাদের গ্রুপ এ, অর্থাৎ এই ঘটনা যদি ইয়েস হয় দেখো গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এ প্রিন্ট করি আমরা, আমাদের গ্রুপ এ তে এই বয়স্করা যাবে। এই ঘটনা নো হতে পারে, তখন কি হবে, তখন আমরা এই যে গ্রুপ বির জন্য কাজ করব। দেখো 1981 থেকে 2000 পর্যন্ত ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 1981, এখানে দুইটা এন্ড দিতে হবে। দেখো ওয়াই লেস দেন ইকুয়াল 2000 বা 2000, তাহলে দেখো যদি 1981 থেকে বড় এবং 2000 এর মধ্যে থাকে বা 2000 এর সমান থাকে, অথবা 1981 বড় অথবা সমান এমন যদি থাকে, তাহলে এই ঘটনাটা যদি ইয়েস হয় দেখো গ্রুপ বি, অর্থাৎ প্রিন্ট এফ গ্রুপ বি, অর্থাৎ দেখো আমাদের ইনপুটে আমরা কিন্তু গ্রুপ বি লিখবো, এই ঘটনা ইয়েস, তাহলে গ্রুপ বি। এই ঘটনা নো হতে পারে, যদি নো হয় আর একটা আছে 2001 থেকে 2025 ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 2001, অর্থাৎ ওয়াই এর মানটা 2001 এর সমান হবে অথবা বড় হবে, এবং ওয়াই লেস দেন ইকুয়াল 2025, অর্থাৎ যদি 2025 এর নিচে থাকে অথবা সমান থাকে, তাহলে কিন্তু দেখো এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে গ্রুপ সি, অর্থাৎ সে কিন্তু গ্রুপ সিতে যাবে। এই ঘটনা যদি নো হয় তাহলে দেখো ইনভ্যালিড, অর্থাৎ অবৈধ, অর্থাৎ কোনো ইয়ারের মধ্যেই পড়ছে না। এবং দেখো আমাদের কি করতে হবে, সবগুলো একটা সংযোগ চিহ্নের মধ্যে নিয়ে এসে প্রোগ্রাম শেষ করতে হবে। এখানে কন্ডিশনগুলো খেয়াল করো, 1950 থেকে শুরু করে 1950 সহ 1950 এর সমান অথবা 1950 থেকে শুরু করে 1980 এর সমান অথবা 80 পর্যন্ত যদি হয় তাহলে গ্রুপ এর মধ্যে যাবে। দেখো 1981 থেকে 2000 এর মধ্যে বা এর সমান যদি হয় গ্রুপ বিতে যাবে। তারপরে দেখো 2001 থেকে 2025 এর মধ্যে বা এর সমান যদি থাকে তাহলে গ্রুপ সিতে যাবে। এইগুলো যদি না হয় তাহলে ইনভ্যালিড অর্থাৎ অবৈধতে যাবে এবং প্রোগ্রামটি শেষ হবে। প্রোগ্রামটি দেখতে তোমাদের কঠিন মনে হতে পারে, আসলে কিন্তু কোনো বিষয় না। ইয়েস হলে গ্রুপের মধ্যে যাবে, নো হলে পরের ধাপে যাবে, জাস্ট এতটুকু। এখন আমরা একই উদ্দীপকের জন্য সি প্রোগ্রাম লিখব। তাহলে দেখো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এতটুকু দিয়ে আমরা সি প্রোগ্রামটা শুরু করি। এখন আমাদের ইনপুট, তো দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমাদের এখানে ওয়াই, ওয়াই কিন্তু চলক অর্থাৎ এয়ারের জন্য আমরা ওয়াই লিখেছি। প্রিন্ট এফ টাইপ ইয়ার, অর্থাৎ এখানে যে কোনো একটা ইয়ার লিখতে হবে। তোমরা বলতে পারো ভ্যালু অফ ওয়াই, এটাও কিন্তু তোমরা বলতে পারবে। স্ক্যানএফ ইনপুট ফাংশন %d, এখানে ইনপুট যেহেতু ওয়াই একটি সেজন্য %d, এখানে দেখো $y। ইনপুট রেডি করা তোমরা কিন্তু বেসিক ক্লাসে শিখেছিলে, সেজন্য এখানে বেশি সময় নষ্ট করছি না। তারপরে দেখো প্রথমে আমরা গ্রুপ এতে যারা 1950 থেকে 1980 এর মধ্যে রয়েছে তাদের দিব। তাহলে আমরা কি বলবো, ইফ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 1950, যদি 1950 এর সমান অথবা 1950 থেকে বড় হয় এবং ওয়াই লেস দেন ইকুয়াল 1980 এবং 1980 সমান এবং এর থেকে যদি ছোট হয়, এর মধ্যে যারা পড়বে প্রিন্ট এফ গ্রুপ এ, তাদের কিন্তু গ্রুপ এ তে আমরা দিব বা রাখবো। তাহলে এই ঘটনা ইয়েস হলে প্রিন্ট এফ গ্রুপ এ তে যাবে। এই ঘটনা নো হতে পারে তখন 2 নাম্বারটা দেখো। তাহলে ইফ ব্যর্থ হলে এলসিফ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 1981, যদি ওয়াই 1981 থেকে সমান অথবা বড় হয় তাহলে কি হবে, ওয়াই লেস দেন ইকুয়াল
2000 বা 2000, তখন এই যে 2000 এর সমান হবে অথবা 2000 থেকে নিচে হবে, অর্থাৎ 1981 থেকে বড় বা সমান অথবা 2000 এর থেকে নিচে বা সমান, এমন যদি ঘটনাটা ঘটে তখন প্রিন্টএফ গ্রুপ বি, তখন কিন্তু গ্রুপ বির মধ্যে যাবে। তাহলে ইফ গেল, এলস ইফ গেল, গ্রুপ এ গেল, গ্রুপ বি গেল, এখন কিন্তু গ্রুপ সি। তাহলে দেখো আবারও এলস ইফ, এখন কি হবে, এখন আমাদের একইভাবে লিখতে হবে y greater than equal 2001 and y less than equal 2025। এই ঘটনার যদি ইয়েস হয়, অর্থাৎ 2001 থেকে এর সমান অথবা এর বড়, তারপরে দেখো এখানে 2025 এর সমান অথবা এর থেকে ছোট, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এফ গ্রুপ সি, তখন কিন্তু গ্রুপ সির মধ্যে যাবে। দেখো তাহলে এখানে গ্রুপ এ গেল, গ্রুপ বি গেল, গ্রুপ সি গেল, অর্থাৎ এরা যদি সবাই ব্যর্থ হয়, অর্থাৎ ইফ এলস ইফ এলস এরা যদি সবাই ব্যর্থ হয় তখন কি হবে, এলস প্রিন্টএফ ইনভ্যালিড এয়ার, তখন কিন্তু সেটা বৈধ না, সেটা ইনভ্যালিড অবৈধ এয়ার। দেখো রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে আমার সাথে সাথে এখানে যেভাবে রয়েছে সেভাবে যদি তুমি বুঝতে পারো বা লিখে লিখে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই বুঝতে পারবে। এখানে মূল ঘটনা হচ্ছে তোমাকে এই কন্ডিশনগুলো বুঝতে হবে, যে সত্যগুলো আমাদের দিয়েছে সেই সত্যগুলো ইয়েস হলে প্রিন্ট গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ সি যদি ইয়েস হয়, আর না হলে পরের ধাপে যাবে। জাস্ট এতটুকু। এগুলো কিন্তু বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। এখানে আমাদের ধারা দেওয়া রয়েছে, দেখো 100, 90, 80 এবং প্রত্যেকের পাওয়ার 2 2 করে, অর্থাৎ ধারাটি কিন্তু নিচের দিকে নামছে, অর্থাৎ 100 তাছাড়া ছোট, 90 তার থেকে ছোট, 80 অর্থাৎ 10 10 করে কমে যাচ্ছে। দেখো ক নম্বর প্রশ্ন, ফাংশন কি? খ নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামে কখন রিটার্ন 0 লিখতে হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। এবং শেষে দেখো ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো, অর্থাৎ ডু হোয়াইলে কনভার্ট করতে হবে। গ নম্বরে অ্যালগরিদম লিখতে হবে আর ঘ নম্বরে ডু হোয়াইল লিখতে হবে। দেখো আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখছি। ফাংশন কি? সি ভাষায় ফাংশন হলো একটি নামকৃত কোড ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। সি ভাষায় ফাংশন হলো একটি নামকৃত কোড ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। খ নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামে কখন রিটার্ন 0 লিখতে হয় ব্যাখ্যা করো। রিটার্ন 0 আমরা লিখি না, কখন লিখতে হয় সেটা এখানের আলোচ্য বিষয়। দেখো সি প্রোগ্রামে মেইন ফাংশনকে যদি ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট নামে ডিক্লেয়ার করা হয় তাহলে প্রোগ্রাম শেষে রিটার্ন 0 লিখতে হয়। অর্থাৎ সি ভাষায় যদি মেইন ফাংশনকে যদি ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে আমরা কি করি, ডিক্লেয়ার করি, তখন আমাদের রিটার্ন 0 লিখতে হয়। কেননা কম্পাইলার ধরে নেয় যে ফাংশনটির এক্সিকিউশন যখন শেষ হবে তখন সে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ফলে প্রোগ্রাম শেষে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে হয়। তাই প্রোগ্রামের মেইন ফাংশনের ক্ষেত্রে রিটার্ন 0 লিখতে হয়। তো এটা 1 থেকে 2 বার লিখে তোমরা মুখস্থ করবে। এই ধারাটির জন্য আমাদের কি লিখতে বলা হয়েছিল, অ্যালগরিদম। তাহলে দেখো ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট n এর মান গ্রহণ করি। এখানে দেখো যেহেতু ধারা আর ধারায় কি হয়, ইনপুট n হয়, তাহলে ইনপুট n এর মান গ্রহণ করি। ধাপ 3 সাম সমান সমান 0, i সমান সমান শুরুর মানটা, তাহলে i সমান সমান 100 বা 100, তাহলে i সমান সমান 100 ধরি। দেখো ধাপ 4 যদি i গ্রেটার দ্যান ইকুয়াল n, দেখো যেহেতু ধারাটা কমেছে সেজন্য আমাদের এখানে কিন্তু গ্রেটার দ্যান দিতে হবে। যদি i গ্রেটার দ্যান ইকুয়াল n হয় তবে 5 নম্বর ধাপে যাই, অন্যথায় 6 নম্বর ধাপে যাই। 5 নম্বর ধাপে গিয়ে সূত্র দেখো সাম সমান সমান সাম যোগ i ইন্টু i ইন্টু i মানে প্রত্যেকের স্কয়ার রয়েছে সেজন্য i ইন্টু i সমান সমান i মাইনাস 10, দেখো 10 10 করে কমেছে সেজন্য i সমান সমান i মাইনাস 10 নির্ণয় করি। 4 নম্বর ধাপে ফেরত যাই। তারপরে আমরা কি করব, দেখো ধাপ 6 s এর মান ছাপাই অর্থাৎ ফলাফল প্রদর্শন, এবং ধাপ 7 প্রোগ্রাম শেষ করি। যেহেতু এগুলো বেসিক ক্লাসের ডিটেইলসে আলোচনা করা রয়েছে সেজন্য কিন্তু এখানে আমি টাচ দিচ্ছি, আসলে টাচ দিলেই কিন্তু তোমাদের বোঝা উচিত, কারণ বেসিক ক্লাসে এগুলো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করেছিলে। এখন আমরা দেখব ডু হোয়াইল লুপে এই ধারাটির জন্য। তাহলে দেখো আমাদের শুরু করতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন
ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। তারপরে দেখো ইনপুট রেডি করতে হবে। ইন্টিজার পূর্ণ সংখ্যা, আই লাগবে, এন লাগবে, এস লাগবে। আই মানে শুরুর মান, এন মানে শেষের মান, এস মানে যোগফল। প্রিন্ট এফ ভ্যালু অফ এন, অর্থাৎ ইউজার এন এর ভ্যালুটা দিবে। এসকানে পার্সেন্ট ডি, এখানে ইন্টিজার সেজন্য পার্সেন্ট ডি। এখানে দেখো এম্পারসেন্ট এন, কারণ ইনপুটকে জায়গা করে দেওয়ার জন্য আমরা এটা লিখি। এখানে ইন্টিজার থাকার কারণে পার্সেন্ট ডি, যেহেতু ইনপুট একটা সেজন্য পার্সেন্ট ডি কিন্তু একটি। তাহলে দেখো আমাদের ইনপুটটা রেডি হয়ে গেল। এখন আমরা লিখবো সাম সমান সমান 0, আই সমান সমান 100, অর্থাৎ শুরুর মানটা আই সমান সমান 100। আমাদের করতে হবে ডু হাইল, সেজন্য আমরা এখানে নিব ডু। এখন ডু নিয়ে ডুর বডির মধ্যে সূত্র সাম সমান সমান সাম যোগ আই ইনটু আই, আই সমান সমান আই মাইনাস 10, এই দুইটা সূত্র যেখানে শেষ হবে সেখানে কিন্তু আমরা দেখো হোয়াইল লিখব। হোয়াইল আই গ্রেটার দ্যান ইকুয়াল এন, অর্থাৎ কন্ডিশন। এই যে ডু, এই যে হোয়াইল, ডু হোয়াইল। এখানে কিন্তু সেমিকলন হবে, এখানেও সেমিকলন হবে, ডুতে সেমিকলন হয় না। তারপরে দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি, এখানে আমরা এস পাবো, অর্থাৎ যোগফল পাবো আমরা পার্সেন্ট ডি, অর্থাৎ পূর্ণ সংখ্যায় পাবো। রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তাহলে মূলত এই ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে হলে তোমাকে কিন্তু বেসিক ক্লাসগুলো করে আসতে হবে। যারা আমার বেসিক ক্লাস করেছে তাদের জন্য এই প্রশ্নটা সমাধান করা কিন্তু মাত্র 2 মিনিটের বিষয় ছিল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। 5, 10, 15 এমনভাবে ধারাটি বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ধারা রিলেটেড প্রশ্ন ছিল। অপারেটর কি? 0, 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। উদ্দীপকের ধারাটির প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। হোয়াইল লুপ ব্যবহার করে এস এর মান নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। অপারেটর কি? কোনো রাশিমালার, দেখো এখানে এ যোগ বি মাইনাস এ ইন্টু বি ডিভাইডেড বাই সি, এর যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতি ক্যারেক্টার হলো অপারেটর, অর্থাৎ এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকেই বলে অপারেটর। 0, 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, কারণ সেটা 0, 1 দিয়ে তৈরি। এই ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, সেজন্যই কিন্তু কম্পিউটারের নিজস্ব ভাষা মেশিন বা বাইনারি নির্ভর ভাষা। উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম তৈরি করো। তো ধারা রিলেটেড অ্যালগরিদম তোমাদের কিন্তু মুখস্থ, একটা প্যাটার্ন আমি মুখস্থ করতে বলেছিলাম। ধাপ 1 শুরু। ধাপ 2 ইনপুট এন এর মান গ্রহণ করি। ধাপ 3 সাম সমান সমান প্রাথমিকভাবে আমরা 0 এবং আই সমান সমান শুরুর মানটা, তো আই সমান সমান 5 ধরি। ধাপ 4 যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তবে 5 নম্বর ধাপে যায়, অন্যথায় 6 নম্বর ধাপে যায়। তোমরা জানো 5 নম্বর ধাপে গিয়ে দুইটা সূত্র দুইটা কি? সাম সমান সমান সাম যোগ আই, আই সমান সমান আই প্লাস দেখো 5, কারণ ধারাটি 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আই সমান সমান আই প্লাস 5 নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। ধাপ 6 এস এর মান ছাপাই। ধাপ 7 প্রোগ্রাম শেষ করি। এই একটা প্যাটার্ন কিন্তু আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, আমার বেসিক ক্লাস করার অনুরোধ করছি, কারণ সেখানে এগুলো ডিটেলসে বোঝানো হয়েছিল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব। আমাদের এটা হোয়াইল গ্রুপে করতে হবে এই ধারাটির সি প্রোগ্রাম। তো প্রোগ্রামটি শুরু করব আমরা। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন আমাদের ইনপুট রেডি করতে হবে। ইন্ট পূর্ণ সংখ্যা, ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমাদের এন লাগবে, আই লাগবে, এস লাগবে, অর্থাৎ শেষের মানটি, শুরুর মানটি এবং যোগফল। প্রিন্ট এ ভ্যালু অফ এন, এখানে পার্সেন্ট ডি একটা, কারণ এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য পার্সেন্ট ডি। ইনপুট এন একটা এন, সেজন্য এখানে দেখো ইনপুট একটা, সেজন্য পার্সেন্ট ডি একটা। এম্পারসেন্ট এন, এগুলো তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। সাম সমান সমান প্রাথমিকভাবে আমাদের 0 ধরে নিতে হয়, আই সমান সমান 5। এখন আমাদের দিতে হবে কন্ডিশন কি? হোয়াইল, যেহেতু হোয়াইল লুপ ব্যবহার করতে বলেছে সেজন্য হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন,
যদি এই ঘটনাটা হয় তাহলে দেখো হয়েলের বডি সাম সমান সমান সাম যোগ আই, আই সমান সমান আই প্লাস 5, এই যে হয়েল, এই যে হয়েলের বডি, হয়েলের বডির মধ্যে সূত্র আসবে। তারপরে দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি তে আমরা অ্যান্সার পাবো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় অ্যান্সার পাবো আমরা এস, অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে এস কে পূর্ণ সংখ্যা হিসেবে পাবো, এখানে কিন্তু একটা ব্র্যাকেট হবে। তারপরে দেখো এখানে আমাদের রিটার্ন 0 প্রোগ্রাম শেষ, এটাই কিন্তু আমাদের হোয়াইল লুপে অ্যান্সার। আরেকবার যদি বলি, দেখো এখানে এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানো, কারণ সবগুলোর একই প্যাটার্ন। এখানে দেখো আই সমান সমান 5, তারপরে হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন, যদি এই ঘটনাটা হয় হোয়াইলের বডির মধ্যে যাবে, বডির মধ্যে গিয়ে সাম সমান সমান সাম যোগ আই, আই সমান সমান আই প্লাস 5 নির্ণয় করি। দেখো তারপরে কি হবে, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, এখানে আমরা এস পাবো, অর্থাৎ পার্সেন্ট ডিতে আমরা সাম অর্থাৎ যোগফলটি পাবো, রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাকে বারবার বলছি বেসিক ক্লাসগুলো করার পরে আমার এই ক্লাসটি দেখতে আসবে, তাহলে আমার কথাগুলো তুমি সহজেই বুঝতে পারবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। দেখো আমাদের এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2, দুইটা দৃশ্যকল্প দেয়া রয়েছে। 4 একটি জোড় সংখ্যা এবং 45 একটি বিজোড় সংখ্যা। দৃশ্যকল্প 2 এ ও বি দুটি পূর্ণ সংখ্যা এবং ডি এদের লসাগু। ক নম্বর প্রশ্ন, কম্পাইলার কি? খ নম্বর প্রশ্ন, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁকো, অর্থাৎ সংখ্যাটি জোড় না বিজোড় সেজন্য আমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। দৃশ্যকল্প 2 এর উল্লেখিত ডি নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো, অর্থাৎ এখানে যে ডি নির্ণয় অর্থাৎ লসাগু নির্ণয়ের জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে। কম্পাইলার কি? কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। এতটুকু তোমরা লিখবে। খ নম্বর প্রশ্ন, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয়। একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না। চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। এই তিনটা তোমরা কিন্তু লিখলেই পুরো নাম্বারটা পাবে। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি করছি। দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁকো, অর্থাৎ দৃশ্যকল্প 1 এ ছিল 4 এবং 45, দুইটা সংখ্যা ছিল। এখন জোড় নাকি বিজোড় তার জন্য আমাদের একটা ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে স্টার্ট ডিম্বক চিহ্নের মধ্যে আমরা প্রোগ্রামটি স্টার্ট করব। তারপরে দেখো ইনপুট n, এখন আমাদের দেখো n মডিউল 2 অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ যায় এবং ভাগশেষ যদি 0 হয়, যদি এইটা হয় ভাগশেষ 0 তার মানে সংখ্যাটির জোড়, আর ভাগশেষ যদি 0 বাদে অন্য কিছু থাকে তখন কিন্তু সেটা বিজোড় হবে। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয় তাহলে সেটা জোড়, এবং যদি 1 হয় তাহলে কিন্তু বিজোড়। তাহলে দেখো এখানে n মডিউল অর্থাৎ ভাগশেষ 2 ইজ ইকুয়াল টু 0, এটা যদি ইয়েস হয় তাহলে দেখো প্রিন্ট ইভেন অর্থাৎ তখন কিন্তু এটা জোড়, এবং এই ঘটনা যদি নো হয় তখন কি হবে, প্রিন্ট ওড অর্থাৎ তখন কিন্তু বিজোড়। দেখো তারপরে সংযোগ চিহ্নের মধ্যে তোমরা নিয়ে এসে প্রোগ্রামটি শেষ করবে। আমাদের মূলত সংখ্যাটি জোড় না বিজোড় এর জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছিল। আমরা একটা কন্ডিশন দিয়েছি n মডিউল 2, অর্থাৎ দেখো n এর যে কোনো সংখ্যা থাকতে পারে, মডিউল অর্থাৎ ভাগশেষ 2 অর্থাৎ 2 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় এবং ভাগশেষ 0 হয়, এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে জোড় প্রিন্ট ইভেন, এবং এই ঘটনা যদি নো হয় তাহলে প্রিন্ট ওড, প্রোগ্রাম শেষ। এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর ছিল। এখন ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর উল্লেখিত ডি নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো, অর্থাৎ লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন আমাদের চলক ধরে নিতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটি ধরে নিতে হবে ডি। এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। আমরা প্রোগ্রামটি শুরু করছি। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন আমরা ইনপুট রেডি করব। দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমাদের দুইটা চলক a এবং b, দুটো সংখ্যা সেজন্য এখানে দুইটা চলক a b। এখানে আমাদের লসাগু হিসেবে আমরা মান নিচ্ছি d। দেখো আমরা চলক ধরে নিয়েছি d, যেহেতু প্রশ্নে d বলা আছে সেজন্য আমরা d নিয়েছি। প্রিন্ট এফ ভ্যালু অফ a b, এখানে পার্সেন্ট d এখানে দুইটা হবে কারণ আমাদের ইনপুট দুইটা a এবং b।
এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি, এতটুকু অংশ দ্বারা আমাদের প্রোগ্রামে ইনপুট রেডি হয়। এগুলো বেসিক ক্লাসে তোমাদের ডিটেলসে বুঝিয়েছি, সেজন্য আশা করি তোমরা আমার বেসিক ক্লাসগুলো করার পরে এই সৃজনশীল ক্লাসটি করছো। এখন আমাদের প্রথমেই বড় সংখ্যাটি খুঁজে বার করতে হয়, অর্থাৎ যে দুইটা সংখ্যা এ এবং বি, সেই দুইটা সংখ্যা বা চলকের মধ্যে কে বড় সেটা আমাদের আগে নির্ণয় করে নিতে হয় লসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো ডি সমান সমান অর্থাৎ বড় সংখ্যা সমান সমান এ গ্রেটার দেন বি, অর্থাৎ এই ঘটনা কে বড় আমরা কোশ্চেন করছি কে বড়, এও বড় হতে পারে বিও বড় হতে পারে, সেজন্য দুইজনের সুযোগ আছে, সেজন্য আমরা এমন ভাবে লিখেছি। অর্থাৎ ডি সমান সমান এ গ্রেটার দেন বি, কে বড় জিজ্ঞাসা করলাম, এও বড় হওয়ার সুযোগ আছে বিও বড় হওয়ার সুযোগ আছে। তারপরে দেখো আমাদের এখানে আসতে হবে আমাদের দুইটা কন্ডিশন। দেখো ইফ ডি মডিউল এ সমান সমান 0, অর্থাৎ বড় সংখ্যা মডিউল এখানে এই যে দুইটা চলক রয়েছে সেই চলক দুইটা, দেখো ডি মডিউল এ সমান সমান 0, ডি মডিউল বি সমান সমান 0, অর্থাৎ এখানে দেখো দুইটা এন কেন, কারণ এখানে দুইটা কন্ডিশন। এই ঘটনা যদি ইয়েস হয়, ইফ এই ঘটনা দুইটা যদি ইয়েস হয়, প্রিন্ট এফ এলসিএম লিস্ট কমন মাল্টিপ্লাই সমান সমান পার্সেন্ট ডিতে আমরা পাবো এবং আমরা লসাগু হিসেবে ডি কে পাবো। এই ঘটনা যদি না হয় তখন এলসে আসবে, এলসে এসে কি করবে, এলসের বডির মধ্যে গিয়ে দেখো ডি সমান সমান ডি যোগ 1, অর্থাৎ এই ডির মান এক এক করে বৃদ্ধি করবে এবং গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরে যাবে। এখন এখানে তো লেভেল আমরা লিখিনি, দেখো গো টু ফিরে যাও লেভেল, লেভেলে ফিরে যাও, সেজন্য আমাদের এখানে একটা লেভেল লিখতে হবে। দেখো লেভেল যে গো টু লেভেল অর্থাৎ কি করবে, ডির মান এক এক করে বাড়াবে এবং দেখো 4 নম্বর ধাপে অর্থাৎ এখানে ফিরে যাবে, সেজন্য আমাদের এই লেভেলে ফিরে যাবে এবং এই মানটা আবারও পরীক্ষা করবে। তাহলে দেখো এলসে আমরা কি করব, এলসের বডির মধ্যে ডি সমান সমান ডি যোগ 1, গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরে যাও, ওর মতন কাজ করবে। এগুলো কিন্তু মুখস্থ করলে হয়, তোমাদের বেসিক ক্লাসে আমি শিখিয়েছিলাম কিভাবে এগুলো মুখস্থ করতে হয়। আমার বেসিক ক্লাস করার পরে সৃজনশীল ক্লাস করবে, তাহলে আমার কথাগুলো তুমি ভালোভাবে বুঝতে পারবে। দেখো তারপরে আমাদের কি করতে হবে, রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। তো আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সৃজনশীল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখো আমাদের প্রশ্ন রয়েছে, উদ্দীপক 1 এ বি ও সি 3 বন্ধু, তাদের বয়স যথাক্রমে এর বয়স 25 বছর, বির বয়স 27 বছর এবং সির বয়স কত বছর, 26 বছর। দৃশ্যকল্প 2 ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। দেখো 7 সাম মানে যোগফল অফ দ্য সিরিজ 28। তাহলে দেখো 7টা সংখ্যা যোগ করলে 28 হয়। তুমি দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, এই যে 7টা সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 28 হয়। এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, যদি 7টা সংখ্যা পরপর যোগ করো 1 থেকে 7 পর্যন্ত, তাহলে সর্বমোট কত হবে, 28 হবে। কত হবে, 28 হবে। তাহলে ধারাটা আশা করি তোমরা বুঝতে পারছো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, এমনভাবে কিন্তু ধারাটা যাচ্ছে। তো এখানে কিন্তু সেটাই বলা। দেখো ক নম্বর প্রশ্ন, কিওয়ার্ড কি। খ নম্বর প্রশ্ন, ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপক 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তার নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপক 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা সম্ভব কিনা মতামত সহ বিশ্লেষণ করো। অবশ্যই তো সেটি সম্ভব, আমরা এখন দেখব। ক নম্বর প্রশ্ন, কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। সি প্রোগ্রাম এর ভাষায় ব্যবহৃত কিছু সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলে। দেখো ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। এখানে 3টা নিয়ম দিয়েছি, আশা করি এটা লিখলে তুমি পরীক্ষায় 2 এর মধ্যে 2 পাবে। ভেরিয়েবলের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয়। একই ফাংশনে একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না। ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। এই 3টা তোমরা কষ্ট করে মুখস্থ করে নিবে। এখন আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি। গ নম্বর প্রশ্নে বলা আছে এ বি সি এদের মধ্যে কার বয়স বেশি তার জন্য একটি অ্যালগরিদম লিখতে। এর বয়স 25 বছর, বির বয়স 27 বছর, সির বয়স 26 বছর। এর জন্য আমাদের অ্যালগরিদম লিখতে হবে। দেখো ধাপ 1 শুরু, ধাপ 2
ধরি এ সমান সমান কত 25, বি সমান সমান 27, সি সমান সমান 26। এটা কিন্তু আমাদের উদ্দীপকেই দেয়া রয়েছে। তারপরে দেখো প্রথমে আমরা এ কে বড় করার চেষ্টা করব। এ কি বি এর চেয়ে বড়? দেখো এ মানে 25, বি মানে 27, তো এ কি বি থেকে বড় হয়েছে না ছোট হয়েছে? না, অবশ্যই বড় হয়নি, তাহলে না। পরবর্তী ধাপে যাই, তার মানে দেখলাম এ বি এর চেয়ে বড় না, তাহলে এটা কি হচ্ছে না। পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখব এ কি সি এর চাইতে বড়? দেখো সি মানে 26, এ মানে কত 25, তাহলে কি এটা ইয়েস না নো? না, অবশ্যই না, তাহলে না। পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখব বি কি সি এর চেয়ে বড়? দেখো বি মানে 27, সি মানে কত 26, তাহলে সি থেকে বি বড় না। এই ঘটনাটা দেখো তো এবার হ্যাঁ হচ্ছে কিনা? অবশ্যই হ্যাঁ হচ্ছে। দেখো বি কি সি এর চেয়ে বড়? এখানে দেখো অবশ্যই বড়, তাহলে হ্যাঁ। ফলাফল প্রিন্ট করি, বি এর বয়স বেশি, অর্থাৎ এর থেকে সবচেয়ে বয়স বেশি কার? বির। ফলাফল আমরা প্রিন্ট করি, তারপরে দেখো প্রোগ্রাম শেষ করি। তাহলে এখানে আমরা দেখো এ কি বি এর চেয়ে বড়? প্রথমে হচ্ছে না, পরবর্তী ধাপে যাই। এ কি সি এর চেয়ে বড়? না, পরবর্তী ধাপে যাই। বি কি সি এর চেয়ে বড়? হ্যাঁ, তাহলে ফলাফল প্রদর্শন করি, প্রিন্ট করি, বি এর বয়স সবচেয়ে বেশি, প্রোগ্রাম শেষ করি। তোমরা কিন্তু এমন লিখলেই পরীক্ষায় পুরো নাম্বারটা পাবে। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কিন্তু দৃশ্যকল্প 2 এর জন্য সি প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছিল। মোট 28 ছিল এবং দেখো সাতটা সংখ্যার যোগফল হিসেবে 28 ছিল, তাহলে আমরা সি প্রোগ্রাম লিখছি। দেখো হ্যাশ ইনক্লুড stdio.h ইন মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে আমরা দেখব ইনপুট। দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমাদের আই শুরুর মান, এন শেষের মান এবং এস যোগফল, এটা আমাদের লাগবে। প্রিন্ট এফ ভ্যালু অফ এন, এস কানে %d, যেহেতু ইন্টিজার সেজন্য আমাদের এখানে %d $n। দেখো এখানে $n ইনপুটকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। ইন্টিজার পূর্ণ সংখ্যা, তার ফরম্যাটে স্পেসিফায়ার হিসেবে আমরা %d ব্যবহার করি। আমাদের লিখতে হবে সাম সমান সমান 0। এখন আমরা ফর লুপে করব, তাহলে দেখো ফর আই সমান সমান 1, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন সমান সমান 1, শুরুর মানটা 1, আই লেস দেন ইকুয়াল n, আই সমান সমান i প্লাস 1, অর্থাৎ ধারাটি এক এক করে বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখো ফরের বডি, ফরের বডির মধ্যে লিখবো সূত্রটি সাম সমান সমান সাম যোগ আই। তারপরে কি হবে দেখো প্রিন্ট এফ %d, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা পাবো, আমরা অ্যান্সার কিন্তু সাম অর্থাৎ যোগফল পাবো। তারপরে আমাদের কি করতে হবে? রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তো এটাই কিন্তু ছিল আমাদের উক্ত ধারাটির জন্য সি প্রোগ্রাম। ধারাটি কিন্তু অনেক ইজি একটি ধারা ছিল, মূলত 28 যোগফল আমাদের দেয়া রয়েছে, 7টা সংখ্যার যোগফল 28 হবে। তোমরা একটু ক্যালকুলেশন করলেই কিন্তু বুঝতে পারবে এটা 1 যোগ 2 যোগ 3 এই ধারাটা যাচ্ছে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। 1 থেকে 2 বার ক্লাসটি করবে, আমার বেসিক ক্লাসগুলো অবশ্যই করে তারপরে তুমি 5 সপ্তাহের সৃজনশীল ক্লাসগুলো করবে, তাহলে আমার কথাগুলো তুমি আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। একটু ব্যতিক্রমধর্মী, এখানে আমাদের দৃশ্যকল্প 1-এ একটা সি প্রোগ্রাম দেয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2-এ একটা ফ্লোচার্ট দেয়া রয়েছে। আমাদের ক নম্বর প্রশ্ন কম্পাইলার কি? খ নম্বর প্রশ্ন প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি অনুবাদের সময় স্ক্রিনে প্রদর্শিত হয় ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 এ পি সমান সমান 5, অর্থাৎ এখানে দেখো পি এবং কিউ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এখানে পি কিউ আর এখানে টি, 3টা চলক দেয়া রয়েছে। এখন কথা হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে পি সমান সমান 5, কিউ সমান সমান 6 হলে এর ফলাফল কত? আমরা সামনে এটি দেখব। দেখো দৃশ্যকল্প 2 এর প্রবাহ চিত্রটির জন্য সি প্রোগ্রাম লেখা, অর্থাৎ এই প্রোগ্রাম ফ্লোচার্টটির জন্য আমাদের সি প্রোগ্রাম তৈরি করতে হবে। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই। কম্পাইলার কি? কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। কম্পাইলার কি? কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। খ নম্বর প্রশ্ন প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি অনুবাদকের সময় স্ক্রিনে প্রদর্শিত হয় ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা দেখো প্রোগ্রামের সিনট্যাক্স ভুল বা ত্রুটি অনুবাদকের সময় স্ক্রিনে প্রদর্শিত হয়, কারণ সিনট্যাক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। তাহলে মূল কথা সিনট্যাক্স ভুলগুলো
স্ক্রিনে প্রদর্শিত হয়, যেমন বানান ভুল, ব্র্যাকেট না দেওয়া, চলকের মান বলে না দেওয়া ইত্যাদি। কম্পাইলারের দিয়ে অনুবাদকের সময় সিনট্যাক্স ভুল সহজেই ধরা পড়ে এবং স্ক্রিনে এর মেসেজ দিয়ে জানিয়ে দেয়। তাহলে মূলত কম্পিউটার স্ক্রিনে সিনট্যাক্স ভুলগুলো প্রদর্শিত হয়, বানান ভুল, ব্র্যাকেট না দেওয়া, চলকের মান না দেওয়া, এই ভুলগুলো মূলত কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হয়, সিনট্যাক্স ভুল। গ নম্বর প্রশ্নটি দেখো, এখানে আমাদের একটা সি প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং এই সি প্রোগ্রামের বলা আছে দেখো পি আর কিউ, এই যে আউটপুট, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এখানে পি আর কিউ এর মান আমাদের বের করতে হবে। গ নম্বর প্রশ্নটি দেখো, দৃশ্যকল্প 1 এ পি এর মান 5 এবং কিউ এর মান 6 হলে প্রোগ্রামের ফলাফল ব্যাখ্যা করো। প্রশ্নটি আসলে খুবই সহজ একটি প্রশ্ন ছিল, তোমরা ধরতে পারোনি বলে তোমাদের কাছে আসলে প্রশ্নটি কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে প্রশ্নটি অনেক সহজ। দেখো প্রথমে আমাদের লিখতে হবে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এ একটি সি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে পি, কিউ ও টি নামের তিনটি চলক ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে তিনটা চলক ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় পি, কিউ, টি অর্থাৎ এই তিনটা চলক। এখানে প্রোগ্রাম অনুযায়ী দেখো এখানে প্রোগ্রাম বলা আছে টি সমান সমান পি, দেখো টি সমান সমান পি, পি সমান সমান কিউ, দেখো পি সমান সমান কিউ, কিউ সমান সমান টি, দেখো কিউ সমান সমান টি। এখন প্রশ্ন মতে দেখো আমাদের এখন লিখতে হবে প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি, পি সমান সমান 5 এবং কিউ সমান সমান 6 দেওয়া হলে এখন কি হবে, দেখো আমরা এই তিনটা আবারও লিখবো। দেখো টি সমান সমান পি, টি সমান সমান পি, দেখো আমাদের পির মান কত দেয়া 5, তাহলে এখানে পি সমান সমান আমরা লিখবো 5। দেখো এখানে কিউ এর মান 6 দেয়া, আমাদের এখানে রয়েছে পি সমান সমান কি, এখানে কিউ, তাহলে দেখো পি সমান সমান এখানে কি কিউ, তো কিউ এর মান কত 6, তাহলে এখানে কত 6। এখন কোশ্চেন হচ্ছে কিউ সমান সমান টি, কিউ সমান সমান টি, এখানে 5 আমরা কিভাবে দিলাম, এটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। মনে রাখবে দেখো পি সমান সমান যদি 5 হয় তাহলে এই পি সমান সমান টি, তাহলে টির মান কত হচ্ছে 5 হচ্ছে। কথাটি কি বুঝছো নাকি বুঝোনি? সিম্পল একটা কথা। দেখো সমান সমান মানে কি, আমার এই সাইডেও 3 এই সাইডেও 3, তখন আমি মাঝখানে সমান দিতে পারবো। সমান মানে কি ইকুয়াল। দেখো এখানে পি এর মান যদি 5 হয় তাহলে টি এর মানও 5, কিউ এর মান যদি 6 হয় পির মানও এখানে 6, সেজন্যই তো এখানে সমান চিহ্নের ব্যবহার। সমানের এ সাইড ও সাইড যে সাইডে থাকুক না কেন যদি সমান থাকে তাহলে সবারই মান একই। তাহলে দেখো এখানে পি সমান সমান 5, কিউ সমান সমান 6, এই দুইটা আমরা কোথায় পেয়েছি, প্রশ্নে দেওয়া ছিল পি সমান সমান 5, কিউ সমান সমান 6। প্রশ্ন হচ্ছে টি সমান সমান 5 আমরা কিভাবে লিখলাম, এটা তো প্রশ্নে দেয়া নেই, কিন্তু দেখো তো আমরা এখানে পেয়েছিলাম কিনা টি সমান সমান পি, আর পির মানটা কত 5, তাহলে টির মান কত হবে, অবশ্যই 5 হবে। দেখো মূলত এই এখানে যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে মূল ভিত্তিমান, তাহলে এখানে টির মান কত 5, তাহলে এই যে টি, এই টির মান কত হবে 5 হবে। তাহলে এখানে আমরা লিখেছি কিউ সমান সমান টি সমান সমান 5। এখানে মূলত এই দুই লাইন কিন্তু একেবারে ইজি ছিল, এখানে আমাদের শুধু টির মানটা, তো টির মানটা কিন্তু ওপরেই দেওয়া রয়েছে। এই 5 আমরা কোথা থেকে নিয়ে আসলাম, এই যে টি, আর এই টিটা কোথায়, এই যে টির মান কত এই 5, সেজন্য এখানে 5। অর্থাৎ প্রোগ্রাম প্রিন্ট করার সময় পি সমান সমান কত দেখাবে, দেখো এই যে পি যখন ফলাফল দেখাবে তখন এই যে এদের কিন্তু ভিত্তি হিসেবে ধরবে, তাহলে এই পি সমান সমান কত দেখাবে 6 দেখাবে, এই কিউ সমান সমান কত দেখাবে 5 দেখাবে। দেখো এবং কিউ সমান সমান 5 হিসেবে প্রিন্ট করবে। যদি টির মান দেখাতো তাহলে টি সমান সমান কিন্তু 5 দেখাতো। দেখো আমাদের প্রশ্নে বলা আছে পি এবং কিউ এর মানটা দেখাতে, তাহলে দেখো পি সমান সমান দেখাবে 6 এবং কিউ সমান সমান দেখাবে 5। প্রোগ্রাম প্রিন্ট করার সময় পি সমান সমান 6 এবং কিউ সমান সমান 5 ফলাফল হিসেবে প্রিন্ট করবে। আমাদের প্রশ্ন কিন্তু সেটাই বলা হয়েছিল। মূলত এই যে টি সমান সমান 5, এই টি সমান সমান 5, এতটুকু কিন্তু আমাদের বোঝার বিষয় ছিল, বাকি সব কিন্তু প্রশ্ন থেকেই লেখা। এখন আমাদের এই যে ফ্লোচার্টটা দেওয়া রয়েছে এই ফ্লোচার্টের সি প্রোগ্রাম লিখতে হবে। দেখো ডিম্বক বা ওভাল চিহ্নের জন্য আমরা প্রোগ্রামটি শুরু করব। সি প্রোগ্রামে কি লিখতে হয়, # include stdio.h
ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, প্রোগ্রামটা শুরু হলো। এখন আমাদের ইনপুট রেডি করতে হবে, ইনপুট n। আমাদের সি প্রোগ্রামে ইনপুট রেডি করার জন্য 3টা লাইন আমরা লিখে থাকি, এগুলো বেসিক ক্লাসে তোমরা হিউজ আলোচনা পেয়েছো। দেখো ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমাদের আই ইনিশিয়ালাইজেশন শুরুর মানটা লাগবে, এন শেষের মানটা লাগবে, এবং সাম, সাম মানে কি যোগফল, অর্থাৎ আমাদের এটা যোগফল নির্ণয়ের ধারা, সেজন্য আমরা সাম সমান সমান এখানে আমরা এই যে চলকটা ধরে নিব। প্রিন্ট এফ ভ্যালু অফ এন, অর্থাৎ ইনপুটের ভ্যালুটা ইউজার দিবে। এখানে %d, যেহেতু এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার %d লিখতে হয়। যদি ফ্লোট হতো তাহলে কিন্তু আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা লিখতাম %f। $n অর্থাৎ ইনপুটের নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা $, ব্যবহার করি। এখন আমাদের দেখো সাম সমান সমান 0, এটা আমাদের লিখে নিতে হবে, সাম সমান সমান 0। এখন আমরা ফর লুপ ব্যবহার করব। ফর লুপে কি হবে, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন আই সমান সমান কত দেওয়া রয়েছে, আই সমান সমান 2, তাহলে দেখো আই সমান সমান 2। এখন আমাদের এখানে সেমিকোলন, এখন কন্ডিশন দিতে হবে i <= n, এবং আপডেট কত কত করে বৃদ্ধি পাচ্ছে, i সমান সমান i + 2, অর্থাৎ দেখো i সমান সমান i + 2। এখন ফরের বডি, ফরের বডির মধ্যে সূত্র দেখো, ফরের এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডি, এর মধ্যে সূত্র সাম সমান সমান সাম যোগ i ইনটু i। দেখো এখানে দেয়া রয়েছে সাম সমান সমান সাম যোগ i ইনটু i, আমরা সেটাই লিখব। অবশ্যই সেমিকোলনগুলো আমি বোল্ড করে দিয়েছি। ফর একটা লুপ, লুপে কিন্তু কখনো সেমিকোলন হয় না, এগুলো বেসিক ক্লাসে হিউজ আলোচনা করা আছে, সেজন্য এখানে আর বলছি না। তারপরে দেখো আমাদের প্রিন্ট এ %d, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা অ্যান্সারটা পাবো, আমরা অ্যান্সার হিসেবে s অর্থাৎ যোগফল পাবো। তারপরে দেখো রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। এটাই কিন্তু আমাদের সি প্রোগ্রাম। এটা আরো ভালোভাবে বুঝতে হলে তোমার কিন্তু আমার বেসিক ক্লাসগুলো করে আসতে হবে, তাহলে এখানে তোমার যদিও কনফিউশন থাকে তুমি নির্দ্বিধায় সেগুলো ওভারকাম করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। 10ম শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি জোড় সংখ্যা হয় তাহলে রেট শব্দটি প্রদর্শিত হয়। ভালোভাবে মনে রেখো, যদি জোড় সংখ্যা হয় তাহলে রেট প্রদর্শিত হয়, যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লু শব্দটি প্রদর্শিত হয়, কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়, অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয়। অর্থাৎ যদি জোড় হয় তাহলে রেড, যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু, জোড় এবং ঋণাত্মক যদি দুইটা হয় তাহলে গ্রিন, অন্যথায় ব্ল্যাক প্রদর্শন করি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এক্সপ্রেশন কি? ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সমস্যাগুলির জন্য একটি প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লোচার্ট অঙ্কন করো। উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হচ্ছে কতগুলো অপারেটর, অপারেটর ও কনস্ট্যান্টের সমন্বয়ে গঠিত অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন। এটা তোমরা মুখস্থ করবে। ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো। দেখো ধ্রুবক ঘোষণার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে। প্রতিটি ধ্রুবকের একটি নির্দিষ্ট নাম থাকে এবং ঘোষণার সময় তার মান নির্ধারণ করে দিতে হয়। কোনো প্রোগ্রাম নির্বাহের সময় ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না। যেমন পায়ের মান কত তোমরা জানো, 3.1416, তো পায়ের মান পরিবর্তন হয় না, সেটাও কিন্তু অন কাইন্ড অফ ধ্রুবক। এছাড়াও প্রয়োজনে প্রোগ্রামের যে কোনো জায়গায় ধ্রুবক ঘোষণা করা যায়। এই কথাগুলো তোমরা লিখে লিখে মুখস্থ করবে। আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি। গ নম্বর প্রশ্নে আমাদের কিন্তু ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছিল। যদি জোড় হয় তাহলে রেড প্রদর্শিত হবে, ঋণাত্মক হলে ব্লু প্রদর্শিত হবে, জোড় এবং ঋণাত্মক হলে গ্রিন প্রদর্শিত হবে, অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে। তাহলে দেখো আমরা প্রথমে প্রোগ্রামটি শুরু করব, অর্থাৎ স্টার্ট। ইনপুট নিব n, অর্থাৎ যেহেতু এখানে জোড় বিজোড় এগুলো সংখ্যা, সেজন্য আমরা ইনপুট n, n তে নাম্বার। এখন আমরা দেখব যদি জোড় হয় তাহলে রেট প্রদর্শিত হবে। এখন আমরা কন্ডিশন দেব n, অর্থাৎ এই নাম্বারটা মডিউল অর্থাৎ ভাগশেষ।
2 অর্থাৎ দেখো n এ যা থাকবে তাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটি হবে জোড় সংখ্যা। অর্থাৎ n মডিউল অর্থাৎ ভাগশেষ 2 অর্থাৎ 2 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় হবে। তাহলে এই ঘটনা যদি ইয়েস হয় তার মানে সংখ্যাটি কি হবে জোড়। তাহলে আমরা জোড় হলে আমরা কি প্রিন্ট করব, দেখো প্রিন্ট রেট। অর্থাৎ দেখো যদি সংখ্যাটি জোড় হয় তাহলে রেট ফলাফল হিসেবে দেখাবে, সেজন্য এখানে প্রিন্ট রেট। এই ঘটনা নাও হতে পারে, যদি না হয় তাহলে দেখব সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে ব্লু প্রদর্শিত হবে। দেখো ঋণাত্মক মানে কি শূন্য থেকে ছোট হবে, তাহলে n লেস দেন 0 অর্থাৎ 0 থেকে n ছোট, 0 থেকে ছোট মানেই সে কিন্তু ঋণাত্মক। এই ঘটনা যদি ইয়েস হয়, ইয়েস হলে দেখো সংখ্যাটি ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক হলে আমাদের ব্লু প্রদর্শিত হবে। তাহলে দেখো প্রিন্ট ব্লু, এখানে কিন্তু আমাদের প্রিন্ট ব্লু। অর্থাৎ এই ঘটনা ইয়েস প্রিন্ট রেড, এই ঘটনা ইয়েস প্রিন্ট ব্লু অর্থাৎ ঋণাত্মক প্রদর্শিত হবে। এই ঘটনা না হতে পারে, যদি না হয় তখন আমরা আর একটা কন্ডিশন চেক করব জোড় এবং ঋণাত্মক কিনা। দেখো n মডিউল 2 সমান সমান 0 যদি ইয়েস হয় এবং এখানে দুইটা এন্ড দিবে n লেস দেন 0 এটাও যদি হয় অর্থাৎ এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় অর্থাৎ সংখ্যাটি যদি জোড় হয় এবং সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে ইয়েসে আসবে। যদি হয় তাহলে কি প্রদর্শিত হবে, গ্রিন প্রদর্শিত হবে। দেখো প্রিন্ট গ্রিন অর্থাৎ গ্রিন প্রদর্শন করো। এবং দেখো অন্যথায় যদি না হয়, এইটা যদি না হয়, এইটা যদি না হয় তাহলে ব্ল্যাক প্রদর্শিত হবে। তাহলে নোতে গিয়ে দেখো প্রিন্ট ব্ল্যাক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এই ঘটনা হয় প্রিন্ট রেড অর্থাৎ যদি জোড় হয় প্রিন্ট রেড, যদি ঋণাত্মক হয় এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট ব্লু, ঋণাত্মক মানে তোমাকে ব্লু প্রদর্শিত হবে। তারপরে দেখো এইখানে দুইটা ঘটনা যদি জোড় হয় এবং ঋণাত্মক হয় তাহলে প্রিন্ট গ্রিন এখানে বলা আছে। এবং দেখো যদি ঘটনা নো হয় তাহলে কি হবে প্রিন্ট ব্ল্যাক। দেখো আমাদের প্রত্যেকটা একই জায়গায় আসবে এবং প্রোগ্রামটি শেষ হবে, অর্থাৎ প্রত্যেকের থেকে আমরা সংযোগ চিহ্নের মধ্যে নিয়ে আসব এবং প্রোগ্রামটি শেষ করব। এটাই কিন্তু আমাদের ফ্লোচার্ট ছিল। 1 থেকে 2 বার ক্লাসটি করলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমাদের ঘ নম্বরের প্রশ্ন ছিল সি প্রোগ্রাম। তাহলে আমরা শুরু করছি। এখন আমরা সি প্রোগ্রাম শুরু করছি। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, অর্থাৎ এতটুকু অংশ দিয়ে সি প্রোগ্রামে কিন্তু প্রোগ্রাম শুরু হয়। এখন আমরা ইনপুট নিব। তো ইনপুট দেখো ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যায় আমাদের নাম্বার লাগবে। তো দেখো এখানে আমরা নাম্বার লিখেছি, তোমরা যদি n দিতে তাও কিন্তু হতো, আমরা নাম্বার শব্দটা পুরোটাই লিখেছি। দেখো 2 নম্বরে লিখতে হয় প্রিন্ট এফ টাইপ দ্য নাম্বার। এখানে তোমাকে বলতে হবে টাইপ দ্য নাম্বার, অথবা তুমি লিখতে পারো ভ্যালু অফ n বা ভ্যালু অফ নাম্বার অর্থাৎ নাম্বারের ভ্যালুটা দেওয়ার জন্য। স্ক্যানএফ ইনপুট ফাংশন, এখানে %d যেহেতু এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের এখানে %d। এম্পারস্যান্ড নাম্বার অর্থাৎ ইনপুট, দেখো $n বা নাম্বার। এতটুকু অংশ দিয়ে সি প্রোগ্রামের ইনপুট করতে হয়। এখন আমাদের কি করতে হবে, প্রথমে রেট, তাহলে আমাদের রেটকে প্রিন্ট করতে হবে। আমরা কি বলবো, দেখো ইফ যদি নাম্বার মডিউল 2 সমান সমান 0 হয়, যদি এই ঘটনাটা হয় তাহলে আমরা জোড় সংখ্যা পাবো, আর জোড় সংখ্যা যখন পাবো তখন আমাদের রেট প্রদর্শিত হবে। তাহলে এই ঘটনা যদি ইয়েস হয় প্রিন্ট এফ অর্থাৎ আউটপুট ফাংশন, দেখো রেট অর্থাৎ আউটপুট হিসেবে এই ঘটনা ইয়েস হলে আমরা আউটপুটে রেট পাবো। দেখো এই যে আমাদের রেট এর কাহিনী শেষ। এখন আমরা ঋণাত্মক ব্লু, ঋণাত্মক যদি হয় তাহলে ব্লুটা পাবো। আমাদের ইফ এর পরে লিখতে হবে এলস ইফ, ইফ যদি ব্যর্থ হয় বা মিথ্যা হয় তখন এলস ইফে আসবে। এলস ইফে আমরা কি লিখবো, দেখো নাম্বার অর্থাৎ আমাদের ইনপুট যে কোনো নাম্বার লেস দেন 0, যদি 0 থেকে নাম্বারটা ছোট হয় তখন কি হবে প্রিন্ট এফ আউটপুট ফাংশন ব্লু, অর্থাৎ তখন কিন্তু ব্লু প্রদর্শিত হবে বা ব্লু লেখাটা আসবে। অর্থাৎ ইফ যখন ব্যর্থ তখন এলসিফ, এখন এলসিফও যখন ব্যর্থ তখন কিন্তু আমরা আবারও এলসিফ। এখন এলসিফে দেখো এখানে জোড় এবং ঋণাত্মক হলে গ্রিন, তাহলে আমরা কন্ডিশন দিব কি এলসিফ নাম্বার এখানে মডিউল 2 সমান সমান 0 এন্ড দুইটা কন্ডিশন, দুইটা এন্ড। তারপরে দেখো নাম্বার লেস দেন 0, অর্থাৎ যদি সংখ্যাটি জোড় হয় এবং সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে প্রিন্ট এফ কি হবে, এখানে গ্রিন
গ্রিন প্রদর্শিত হবে। অর্থাৎ এই ঘটনা ইফের ঘটনা ইয়েস মানে রেড প্রিন্ট হবে, এলস ইফের ঘটনা এইটা যদি ইয়েস হয় তাহলে ব্লু প্রদর্শিত হবে। আর এখানে এলস ইফ এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট গ্রিন। অর্থাৎ ইফ মিথ্যা, এলস ইফ মিথ্যা, এলস ও মিথ্যা, তখন কি হবে, তখন কিন্তু আমাদের এখানে আসবে এলস প্রিন্ট এ ব্ল্যাক, তখন কিন্তু ব্ল্যাক এটা প্রদর্শিত হবে। রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। অর্থাৎ ঘটনা যদি ইয়েস হয় তাহলে রেড প্রদর্শিত হবে, যেহেতু জোড় বলেছে সেজন্য এই ঘটনা ইয়েস মানে রেড প্রদর্শিত হবে। যদি ঋণাত্মক হয় তাহলে 0 থেকে ছোট হবে, তাহলে ব্লু প্রদর্শিত হবে। যদি জোড় এবং ঋণাত্মক দুটোই হয় তখন গ্রিন প্রদর্শিত হবে। আর এইগুলো একটাও যদি না হয় তখন কি হবে, দেখো প্রিন্ট এফ ব্ল্যাক, তখন কিন্তু ব্ল্যাক প্রদর্শিত হবে। রিটার্ন 0 লিখে আমাদের প্রোগ্রামটি শেষ করতে হয়।